দেখি কিছুক্ষণ দাঁড়ায় বলি, কিছুক্ষণ বলি দাঁড়ায়। না ঠিক আছে, অসুবিধা নেই, কিছুক্ষণ বলি। তো ধন্যবাদ বাংলা বিভাগের যারা শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ এই আয়োজনের জন্য। আসলে আজকের যে বিষয় সাহিত্য, রাজনীতি, অর্থনীতি সম্পর্কের সূত্র, এই বিষয়টা সাহিত্যের যারা শিক্ষার্থী, শিক্ষক তাদের সবারই জানা। এই জানা কথাগুলি আমি আমার দিক থেকে হয়তো কিছু বলবো, যেগুলি সাহিত্যের মানুষজন তো সবসময় এগুলো নিয়ে নাড়াচাড়া করছে, তো কাজেই অজানা কিছু না, এবং কিছুটা কাণ্ডজ্ঞানের বিষয়, কিছুটা সম্পর্কগুলো বোঝার বিষয়। তা আমরা আসলে এই তিনটার মধ্যে সম্পর্কের সূত্র যদি একটা শব্দে বলতে হয় যে কি সূত্রে এই তিনটার মধ্যে সম্পর্ক আছে, তাহলে বলতে হবে মানুষ। মানুষই হচ্ছে সম্পর্কের সূত্র, কারণ সাহিত্য তৈরি হয় মানুষ এবং মানুষের সঙ্গে সম্পর্কিত প্রকৃতি, মানুষের সঙ্গে সম্পর্কিত পশু পাখি, মানুষের সাথে সম্পর্কিত জগৎ। আর সেই মানুষকে নিয়ে যখন সাহিত্য রচনা করতে হয় তখন মানুষের সাথে সম্পর্কিত যে রাজনীতি এবং অর্থনীতি সেটাও অনিবার্যভাবেই সেখানে আসে। তো যারা সাহিত্য রচনা করেন সৃজনশীল মানুষ, এবং সেই সৃজনশীলতা এবং বিশ্লেষণী ক্ষমতা দুটোর মধ্যে দিয়ে যে জগৎটা আমরা পাই সেটা যে একই রকম হয় তা না। যে পার্থক্যগুলো হয় সে পার্থক্যগুলো হয় রাজনীতি সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, যে মতাদর্শিক অবস্থান, কে কিভাবে দেখে জগৎকে, মানুষকে কে কীভাবে দেখে, মানুষের সাথে প্রকৃতির সম্পর্ককে কীভাবে দেখে, কোনটা তার কাছে অগ্রাধিকার, কোনটা তার চোখে পড়ে। মানে আমাদের তো সবারই চোখ আছে, দৃষ্টি সম্পন্ন যারা, তো সবারই আমাদের চোখ আছে, আমাদের অনুভূতি শক্তি আছে, সংবেদনশীলতা থাকার কথা, কিন্তু তারপরেও সব কিছু তো আমাদের স্পর্শ করে না। আমরা যা দেখি সব কিছু যে দেখি তা না, আমরা শুনি সব কিছু যে শুনি তা না। কাজে কী দেখি, কী শুনি, কোনটা আমাদের মনোযোগের মধ্যে আসে, কোনটা আসে না, কোনটা আমাদের ভাবিত করে, কোনটা আমাদের যন্ত্রণার মধ্যে ফেলে, কোনটা আমাদের খুবই আবেগের মধ্যে নিক্ষেপ করে, কোনটা আমাদের জীবনকে তুচ্ছ করে ভূমিকা পালন করার জন্য মানুষকে তাড়িত করে, কি জিনিস, কোন তাড়না, কোন আবেগ, সেগুলো সব নির্ভর করে মানুষের পার্থক্যের উপর, মানুষের চিন্তার পার্থক্য, তার জগতের পার্থক্য, তার স্বপ্নের পার্থক্য ইত্যাদি। এগুলো থেকে পার্থক্যগুলো তৈরি হয়। তো সাহিত্য সে যেভাবেই তৈরি হোক না কেন, তার মধ্যে আমরা সেই সময়ের জগৎকে কোনো না কোনোভাবে পাই, এবং সাহিত্য ধরনটাও আমরা জানি যে কালে কালে পরিবর্তিত হয়। একই ধরনের সাহিত্য তো সকল কালে রচিত হয় না, কাল পরিবর্তন হয়, সাহিত্যের ধরনও পরিবর্তন হয়, প্রকরণ পরিবর্তিত হয়, শব্দ ভাষা সেগুলোর পরিবর্তন ঘটে, সেখানে প্রতিফলন হয়, অঞ্চলের প্রতিফলন হয়, অঞ্চল, সংস্কৃতি, জীবনযাপন, সম্পর্কগুলো সেগুলোর প্রতিফলন কোনো না কোনোভাবে থাকে। আমাদের এককালে যেমন মুদ্রণ যন্ত্র, ছাপার মেশিন, এখন যেটা আমাদের কাছে খুব অবভিয়াস মনে হয় যে একটা প্রিন্টিং মেশিন ছাপা হইলো, সেটা কোথাও বাংলাদেশে হয়তো 300, 400, 500 ছাপা হয় বই, কোথাও মিলিয়ন ছাপা হয়, কোটি কোটি বই ছাপা হয়। এই যে ছাপা বই, এটা আমাদের কাছে একটা অনিবার্য ব্যাপার মনে হয় যে এটা তো অবশ্যম্ভাবী, বই তো ছাপাই হবে। কিন্তু এটা তো খুব বেশি দিন আগের কথা না, এটা কয়েকশো বছরের কথা। কয়েকশো বছর আগে মুদ্রণ যন্ত্রটাই হচ্ছে 15, 16 সেঞ্চুরির ওই সময়কার কথা। তার আগে তো মুদ্রণ যন্ত্র ছিল না। তার আগে মানুষ যা রচনা করত সেই রচনার সেই জন্য পরিধিটা খুব বেশি দূর যেতে পারে নাই, এবং সেটা কপি করা হতো, অনুলিপি করা হতো, সেই অনেক কিছু আমরা আমাদের এই জগতে, বাংলাদেশে, ভারতে কিংবা সারা বিশ্বব্যাপী বহু সাহিত্য সৃষ্টিকর্ম হারিয়ে গেছে, এগুলো আর কোনো দিন পাওয়া যাবে না। যেমন আমরা গ্রিক সাহিত্যের কথা জানি, এই গ্রিক সাহিত্য হারিয়েই গেছিলো, এটা পাওয়াই যাচ্ছিল না, এটা চলেই গেছিলো। এবং পরে আমরা জানি যে আরব যে সময়টায় সেখানে খুবই জ্ঞান বিজ্ঞান চর্চার খুবই সমৃদ্ধ সময় ছিল, তারাই এটাকে সংগ্রহ করে এবং সেটা থেকে অনুবাদ করে, সেই অনুবাদ থেকে আবার ইউরোপিয়ানরা পরে অনুবাদ করে।
এরকম অনেক কিছু, সেটা হারিয়ে যেতে পারতো। এটা যদি ওই সময় অনুবাদ না হতো তাহলে হয়তো এটা আর খোঁজই পাওয়া যেত না। আমরা গ্রিক সাহিত্যের যে সমৃদ্ধ জগৎ এবং যেটা না জানলে অনেক কিছুই এখনকার সাহিত্য কিংবা দর্শন কিংবা অর্থনীতি, রাজনীতি অনেক কিছুই চেহারাই সম্পূর্ণ ভিন্ন থাকতো, সেই সম্পর্কগুলো তৈরি হতো না। এক সময়ে আমরা জানি যে সাহিত্য যেগুলো রচনা হয়েছে, যেমন পুরনো এই অঞ্চলে ভারত অঞ্চলের কথাই যদি ধরি, খ্রিস্টপূর্বকালে কৌটিল্যের অর্থশাস্ত্রের মতো সাহিত্য যেটা তৈরি হয়েছে, সেটা পাওয়া গেল সেই মাত্র 20 শতকের প্রথম দিকে। তার আগ পর্যন্ত এটার কোনো সন্ধানই ছিল না। এখন কৌটিল্যের অর্থশাস্ত্র পাওয়া মানে কি? তাই সেটা একটা অবশ্যই সাহিত্য, সেটা আবার একই সঙ্গে রাজনৈতিক গ্রন্থ, একই সঙ্গে অর্থনীতির বিবিধ নিয়মকানুন। আবার ওই সময়ে তারও আগের থেকে যেগুলি রচনা হয়েছে, যেমন রামায়ণ কিংবা মহাভারত এই অঞ্চলে, সেগুলো নানানভাবে সংকলিত হয়েছে, নানানভাবে সেটার মধ্যে একটার সাথে আরেকটা যোগ হয়ে সেগুলি অনেক রকম কাহিনী আমরা তার মধ্যে পাই, সেখান থেকে বিভিন্ন রকম সূত্র পাই। এই গ্রন্থগুলো যেটা দেখা যায় যে এই গ্রন্থগুলো ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত, কিন্তু এই রামায়ণ মহাভারত কিংবা অন্যান্য ধর্মগ্রন্থ, বাইবেল বলি, কোরআন শরীফ বলি, এই ধর্মগ্রন্থগুলো আমরা যদি তার একটা সামাজিক অনুবাদ করি তাহলে সেখান থেকে ওই সময়ের সমাজ, ওই সময়ের অর্থনীতি, ওই সময়ের সংস্কৃতি, ওই সময়ের মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের আশা আকাঙ্ক্ষা, এগুলো আমরা পাই। আবার সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন বিশ্বের দার্শনিকদের মধ্যে যারা শ্রেষ্ঠ নামে পরিচিত, প্লেটো, অ্যারিস্টটল কিংবা সক্রেটিস, সেই গ্রিক সাহিত্যের মানুষ যারা, তাদের সময়ে তাদের কাছে অনিবার্য ছিল কিংবা খুব স্বাভাবিক ছিল দাসপ্রথা। দাসপ্রথাটা ছিল খুব স্বাভাবিক। দাসপ্রথাকে স্বাভাবিক ধরে তাদের বিভিন্ন রকম তত্ত্ব রচনা তারা করেছেন, দর্শন রচনা করেছেন, সাহিত্য রচনা করেছেন, অর্থনীতির নিয়মকানুন করেছেন এই দাসপ্রথাকে স্বাভাবিক ধরে। কিন্তু পরবর্তীকালে মানে ধর্মগ্রন্থগুলির মধ্যে আমরা দাসপ্রথাটা একটা স্বাভাবিক ধরন হিসেবেই পাই। সেখানে হয়তো কিছু কল্যাণ কামনা আছে, যে দাসদের প্রতি ভালো ব্যবহার করা ইত্যাদি, কিন্তু দাসপ্রথা একটা ব্যবস্থা হিসেবে তাদের কাছে এটা খুব স্বাভাবিক ব্যাপার মনে হয়েছিল। তার মানে সময়ের ওই প্রতিফলনটা আমরা ওই সময়কার সাহিত্যের মধ্যে পাবো, যে দাসরা হচ্ছে অনিবার্য একটা সামাজিক অংশ। কিংবা ভারতের ক্ষেত্রে আমরা সরাসরি সেই ইউরোপের দাসপ্রথা সেরকম হয়তো পাই না, কিন্তু ভারতে আমরা পাই বর্ণপ্রথা, যে বর্ণপ্রথাটা দাসপ্রথার আরও শক্তিশালী সংস্করণ। মানে বর্ণপ্রথার মধ্যে যারা নিম্নবর্ণ কিংবা যারা নিম্নবর্ণেরও বাইরে যারা থাকেন, তাদের যে দাসত্ব, সেই দাসত্বটা একেবারে মানসিক দাসত্ব থেকে পর্যন্ত অন্য যারা দাস তারা বিদ্রোহ করতে পারে, কিন্তু বর্ণপ্রথার মধ্যে যারা নিম্ন বর্ণে বাস করেন তাদের পক্ষে বিদ্রোহ করা কঠিন, কারণ তারা মানসিকভাবে তারা ওইটাই তার জীবনের পাওয়া কিংবা ঈশ্বরের বিধান, ভগবানের বিধান সেভাবেই ধরে নেন। ধরে নেওয়ার কারণে তার পক্ষে বিদ্রোহ করতে গেলেও তার মধ্যে একটা অনুশোচনা হয়, অপরাধবোধ হয়, একটা নরকের ভয় হয়, এ সমস্ত নানান কিছু হতে থাকে। এইটা হচ্ছে ওই সময়কার ঘটনাগুলো আমরা পাই। আমরা সতীদাহ প্রথার যেটা বাংলাদেশে ভারতের বিভিন্ন অঞ্চলে যেটা খুব প্রচলিত ছিল, সেই সতীদাহ প্রথার মধ্যে যে সতীদের দাহ করা হতো, সেই সতীদের মধ্যে ওই বিশ্বাসটাই ছিল যে আমি যদি আমার মৃত্যুটাই হচ্ছে ঈশ্বরের বিধান, এই মৃত্যু আমাকে স্বর্গের দিকে কিংবা আমার পরবর্তী জীবন, যদি আমি এটা থেকে বিদ্রোহ করি তাহলে আমার সারা জীবন একটা ভয়ঙ্কর রকম অপমানের মধ্যে থাকতে হবে এবং নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই যে বিশ্বাসটাই তাকে, এবং এই বিশ্বাসটাকে ধরে যে সমস্ত সাহিত্য রচিত হয়েছে, সেই সাহিত্যের মধ্যে ওই বিশ্বাসেরই প্রতিফলন পাওয়া যায়। আবার যারা পরবর্তীকালে সাহিত্য রচনা করেছেন, সেগুলো আমরা এগুলো নিয়ে পরে অনেক সাহিত্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা জানি আমরা, যিনি এগুলো নিয়ে কাজ করেছেন, কিংবা এটা নিয়ে অন্তর্জলি যাত্রার মতো যে কমল কুমার মজুমদার, এবং যেটা পরে চলচ্চিত্র হয়েছে, সেটার মধ্যে আমরা যে তার একটা ক্রিটিক্যাল উপস্থাপন পাই, একটা পর্যালোচনা পাই, ওই সময়কার সমাজের একটা চিত্র ওর মধ্যে থেকে উপস্থিত হয়। এবং সেই সমাজের মধ্যে যখন উপস্থিত হয় তার মধ্যে ক্ষমতার সম্পর্কগুলো দেখি, কী ধরনের সামাজিক কাঠামো, ক্ষমতার বিন্যাসটা কেমন, এবং সেখানে শক্তির এবং বিশ্বাস এবং
অর্থনীতি সব কিছু একটার সাথে আরেকটা সম্পর্কিতভাবে থাকে। ক্ষমতার কাঠামো, সেখানকার অর্থনৈতিক বিন্যাস, সেখানকার মানুষের বোধ, মানুষের ভালো মন্দ সম্পর্কিত ধারণা, এই সমস্ত কিছু জড়াজড়ি করে ওইটাকে একটা 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 অনিবার্য বিষয় হিসেবে উপস্থিত করে। তো এইরকমভাবে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনগুলো পাই। আমরা আবার এটাও দেখি যে যারা সাহিত্য রচনা করেন তাদের মধ্যে দুইটা প্রধান ধারা দেখা যায়। একটা ধারা হচ্ছে যারা রাজা কিংবা বাদশার প্রশস্তি কিংবা তার রাজকবি কিংবা বুদ্ধিজীবী, রাজার পক্ষে, বাদশার পক্ষে, ক্ষমতার পক্ষে সাহিত্য রচনা করছেন। সে সন্ধ্যাকর নন্দীর কথা আমরা জানি, কিংবা শাহনামার ফেরদৌসের কথা আমরা জানি। এগুলো রাজার কিংবা বাদশাহ বা ক্ষমতা, এটার বাইরে কাজ করাটাও খুব কঠিন ছিল। কোনো না কোনো ধরনের ক্ষমতার বাইরে থেকে কাজ করা। আমরা হীরক রাজার যে কাহিনী সত্যজিৎ রায়, সেই কাহিনীর মধ্যে যেটা দেখি, সেরকম বিদ্রোহ করা খুবই কঠিন ব্যাপার ছিল একজন যারা লেখক, বুদ্ধিজীবী তাদের। তারপরে এগুলি নিয়ে আবার এটার বিরুদ্ধে পুঁথি রচনা হয়েছে, সাহিত্য রচনা হয়েছে বিভিন্ন সময়। এগুলো আবার আমরা বিভিন্ন ধরনের কাব্যের মধ্যে, মঙ্গল কাব্য থেকে শুরু করে অনেক কিছুর মধ্যে সেই সময়কার সমাজের কোনো কোনো ক্ষেত্রে সরাসরি বিরোধিতা, কোনো কোনো ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রোচ, কোনো কোনো ক্ষেত্রে সেটার পর্যালোচনা, এগুলো আমরা কোনো না কোনোভাবে পাই। পদ্যের মধ্যে পাই, কাব্যের মধ্যে পাই, মহাকাব্যের মধ্যে পাই। এবং সেগুলোর এখনকার কনটেক্সটে আমরা যদি সেগুলোর পর্যালোচনা করি, তাহলে দেখব যে সেই সময়কার সমাজটা বোঝার জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ একটা দলিল হয়ে থাকবে। তো এই সৃষ্টিশীলতা, আমরা শওকত আলীর প্রদোষে প্রাকৃতজনের কথা জানি, যে শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন ওই সময়টা অনেক বছর আগের, 1000 বছর আগের যে সময়, সেই সময়টাকে আমাদের সামনে উপস্থিত করা, যে ওই সময় শিল্পী, ওই সময়কার সমাজ, ওই সময়ে যে ক্ষমতার বিন্যাস, সেখানে নতুন একটা জনগোষ্ঠীর আগমন সমাজের মধ্যে, সেটা নিয়ে দ্বন্দ্ব সংঘাত, এইগুলির মধ্যে ওই যে শিল্পী কীভাবে কাজ করছেন তার কাহিনীগুলো আমরা পাই। সেই সময়কার ভাষার একটা সন্ধান ওর মধ্যে পাওয়া যায়। তো শিল্পীরা যারা কাজ করেন এবং যারা এই যে বিভিন্ন পুঁথির মধ্যে যেগুলো রচিত হয়, সেগুলো পরবর্তীকালে যা কিছু সংগ্রহ করা গেছে সেখান থেকে আমরা এগুলি জানতে পারি। কিন্তু যেগুলি অনেক কিছুই আসলে সংগ্রহ করা যায়নি, অনেক কিছুই শেষ হয়ে গেছে। আমরা দীনেশচন্দ্র সেনের কথা জানি, যে দীনেশচন্দ্র সেন তার যে ময়মনসিংহ গীতিকা, সেই ময়মনসিংহ গীতিকার এগুলো তো আপনারা নিশ্চয়ই বাংলা সাহিত্যের মধ্যে, এগুলো সবই যেগুলো আমি বললাম, এগুলো তো আপনাদের পাঠ্যসূচি, প্রতিদিন ক্লাসরুমে এগুলো আলোচনা হয়। তো দীনেশচন্দ্র সেনের যে ময়মনসিংহ গীতিকা, এই গীতিকার সংগ্রহের যে কাহিনী, যেটা দীনেশ সেন নিজেই বলেছেন যে কীভাবে সংগ্রহ হয়েছে, এবং প্রত্যন্ত গ্রামে দীনেশ সেনের যারা সংগ্রহ করেছেন তাদের কাছ থেকে তাদের যে ঝড় বৃষ্টি, সেখানে তো কোনো যোগাযোগ নাই, ফটোকপি নেই। এখন তো বিশ্বাস করা যায় না ফটোকপি, আমরা তো এখন ফটোকপি, অনলাইন, ইন্টারনেট। একসময় আমরা যখন ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ে, তখনই তো ফটোকপি ছিল না। তখনই আমরা যখন পত্রিকা বের করতাম, তখন ছাত্র থাকাকালে যে সাময়িক পত্রিকা বের করতাম, তখন হয়তো, তারপর খালেদের সময় হয়তো কিছুটা পাওয়া গেছে, তখন আমরা সাইক্লোস্টাইল পত্রিকা বের করতাম। আমার মনে আছে আমরা ছাত্র জীবনে, আমরা ছাত্র শুরু করলাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ওই সময় কি করা যায়, তো আমরা একটা পত্রিকা বের করি। তো আমার সাথে তখন ছিলেন হুমায়ুন ফরিদি, তারপরে আরেকজন ছিলেন শেখ মঞ্জুরুল হক, যিনি পরে প্রভিসি হয়েছিলেন, আর একজন ছিলেন ফজল মাহমুদ। এই 4 জন আমাদের একটা গ্রুপ ছিল যারা এই সাহিত্য চর্চা বা এই পত্রিকা বের করা এগুলো করতাম। তো এই ফজল মাহমুদ ছিলেন খুবই শক্তিশালী একজন কবি। ফার্স্ট ইয়ারে এসছেন, ইতিহাস বিভাগে পড়তেন এবং তার রেজাল্টও খুব ভালো ছিল। বেঁচে থাকলে তিনি শিক্ষক হতেন নিশ্চয়ই। কবিতা তখনই তিনি কবি হিসেবে প্রতিষ্ঠিত। সেই সময় আমরা 4 জন মিলে এই শিরোনাম নামে একটা পত্রিকা বের করতাম। তো সেই সময় এটা ছিল সাইক্লোস্টাইল, আমাদের অন্য কোনো উপায় ছিল না, কারণ প্রিন্ট করতে গেলে অনেক খরচ, আবার ফটোকপি মেশিন বা এখন যেরকম খুব সহজে একটা পত্রিকা বের করা, সেরকম কোনো সহজ ছিল না। একটা হলো দেওয়াল পত্রিকা, আরেকটা হলো সাইক্লোস্টাইল বুঝতেও পারবে না মনে হয় অনেকে এখানে। সাইক্লোস্টাইল বলে একটা মেশিন ছিল, সেই মেশিনের মধ্যে স্টেনসিল পেপার বলে একটা জিনিস ছিল। সেই স্টেনসিল পেপারের মধ্যে স্টেনসিলের জন্য লেখার জন্য একটা কলম ছিল, বিশেষ ধরনের কলম। সেই কলম দিয়ে সেখানে লিখতে হইতো, লিখে সেই স্টেনসিল পেপারটা সাইক্লোস্টাইল মেশিনের মধ্যে দিতে হইতো, তারপরে সেটা ঘোরাইতে হতো।
প্রথম দিকে ঘোরানো, পরে দেখলাম ওটার একটা উন্নত সংস্করণ আসছে, যেটা মানে যেটা অটোমেটিক্যালি চলে আর কি বিদ্যুতে, তার মানে ঘোরানোর প্রেশারটা কমলো। ওই সাইক্লোস্টাইল মেশিনেই প্রশ্ন ছাপা হতো, গোপন জায়গায় সাইক্লোস্টাইল মেশিন থাকতো, সেইখানে আমরা যোগাযোগ করে ওইখান থেকে পত্রিকা বের করতাম। তো এটা হলো প্রযুক্তিগত ব্যাপার, যে প্রযুক্তির সাথে সাথে নিজেদের আত্মপ্রকাশ। আমাদের ওই সময় আবার হাতের লেখা কার ভালো, এটা আবার একটা বিশেষ বিবেচনার বিষয় ছিল। তো ফজল মাহমুদের হাতের লেখা খুব ভালো ছিল, সুতরাং ফজল মাহমুদ একটু লিখত। আর আমরা বিভিন্ন জনের মধ্যে হুমায়ুন ফরিদেরও কবিতা প্রকাশিত হয়েছে সেই সময়। মঞ্জুরুল হক খুব ভালো কার্টুন আঁকতেন, ছবি আঁকতেন, সুতরাং তার অঙ্গসজ্জার দায়িত্ব ছিল। তারপর ফজল মাহমুদ হঠাৎ করে আত্মহত্যা করলেন, মীর মোশাররফ হোসেন হলে ছিলেন। তার আত্মহত্যার ঘটনা, এটা আমাদের জন্য একটা খুবই বড় আঘাত ছিল সেই সময়। তো ফজল মাহমুদ আত্মহত্যা করার পরে ফজল মাহমুদের পোর্ট্রেট নিয়ে আমাদের পরবর্তী শিরোনাম প্রকাশিত হলো। সেটাও স্টেনসিল পেপারের উপরে তার ইয়েটা করে, সেটা মঞ্জুরুল হক করলেন। ওর হাত, ছবি আঁকার হাত খুব ভালো। সেটা তখন প্রকাশিত হইলো, এবং তখন হাতের লেখা এর পরের ধাপে যিনি ছিলেন মঞ্জুরুল হক, তার হাতের লেখা দিয়ে শুরু হইলো তখন, কারণ আমাদের হাতের লেখা পাঠযোগ্য ছিল না, তো ওদের হাতের লেখাটা ছিল খুব ভালো। তো ওইটা অনিবার্য ছিল ওই সময় সাইক্লোস্টাইল। এর আগে যদি আপনার 60 দশকের কথা শোনেন, 60 দশকে রাজনৈতিক তৎপরতা, প্রচারপত্র বিলিটিলি করা, এগুলোর ক্ষেত্রে এই সাইক্লোস্টাইল মেশিনটা ছিল একটা খুবই গুরুত্বপূর্ণ মেশিন। 71-এর মুক্তিযুদ্ধের সময় সাইক্লোস্টাইল মেশিনটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা ছিল, এবং এটা গোপনে কাজ করার জন্য একটা পুলিশ তখন খুঁজতো যে কোথায় সাইক্লোস্টাইল মেশিন আছে, সুতরাং ওইটা ধরে তারা তৎপরতা চালাইত। তো মেশিন, এই যে প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, এগুলোর সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়। আমরা বাংলাদেশের যে বাংলা সাহিত্য, সেই বাংলা সাহিত্যের একটা বড় অংশ বাঙালি মুসলমান কিংবা বাঙালি হিন্দু কিংবা ব্রাহ্ম, এদের দিক থেকে যে সাহিত্যগুলো রচিত হয়েছে, সেই সময় আমরা সেটা 19 শতক 20 শতক যে সময়গুলো দেখি, আমাদের এই অঞ্চলে কুষ্টিয়া কিংবা সেগুলির সাথে সাথে ময়মনসিংহ, কুষ্টিয়া, এই সমস্ত অঞ্চলে যে সাহিত্য রচনা, সেটার আবার কেন্দ্র তখন কলকাতা। সেই কলকাতায় আমরা সেখানে দেখি নজরুল তৈরি হচ্ছে, কিংবা এখান থেকে জসিমউদ্দিন গিয়ে কবিতা লিখে তার কবর কবিতা দিয়ে শুরু হচ্ছে তার, কিংবা এখান থেকে মীর মোশাররফ হোসেন নতুন করে একটা প্রতিষ্ঠিত হচ্ছেন। এবং সেই সময়কার লেখার ভাষা কিংবা বিষয়বস্তু এবং লেখার ভাষা, তার মধ্যেও বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে। কোথাও আমরা দেখি রাজবন্দনা দেখি, আবার কোথাও দেখি তার মধ্যে বিদ্রোহ দেখি। আমরা নীল দর্পণ এক ধরনের, জমিদার দর্পণ এক ধরনের, আবার বঙ্কিমচন্দ্রের মধ্যেও আমরা দেখি যে তিনি এক সময়ে বঙ্গদেশের কৃষক কিংবা সাম্যের মতো খুবই অসাধারণ শক্তিশালী লেখা লিখছেন, আবার তিনি আনন্দ মঠের মতো লেখা লিখছেন, কিংবা একটা সাম্প্রদায়িক অবস্থান গ্রহণ করছেন। তো একই ব্যক্তির মধ্যে পরিবর্তন হচ্ছে, আবার মতাদর্শিক অবস্থানের কারণে ভিন্ন ভিন্ন ধরনও তৈরি হচ্ছে। তা আমাদের এই অঞ্চলে সেই সময় যারা কাজ করেছেন, রবীন্দ্রনাথ, নজরুল, পরবর্তীকালে আরেকটু পরে জীবনানন্দ দাশ এবং অন্যরা, তাদের যে কাজ, সেই কাজগুলো হলো অনেক পরের। তার আগে যে পুঁথি সাহিত্য কিংবা যে সমস্ত মহাকাব্য, সেই সমস্ত থেকে পরিবর্তন হলো। যেটা আমরা দেখি যে উপন্যাসের মধ্যে একটা সমাজ যেভাবে শক্তিশালীভাবে উপস্থিত করা সম্ভব, সেইভাবে তো কাব্যে ওইভাবে পারা যায় না, কিংবা ছোট গল্পের মধ্যেও আসে না। উপন্যাসে অনেক বড় আসে, কিন্তু উপন্যাসের জন্ম তো অনেক পরে। এবং এটার সাথে সম্পর্ক যেটা, সেটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, প্রযুক্তিগত পরিবর্তন। মানে পুঁজিবাদের অভ্যুদয়ের সাথে উপন্যাসের যে যাত্রা, সেই যাত্রার একটা সরাসরি সম্পর্ক আমরা দেখি। এটা বাংলা অঞ্চলে বলি, কিংবা ইউরোপের ক্ষেত্রে দেখি, কিংবা ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে দেখি। আবার সেটা শুরু, যেমন শেক্সপিয়ারের যে সময়, সেই সময়টা হলো, সেটা বলা হয় যে ক্যাপিটাল অ্যাকুমুলেশন কিংবা পুঁজিবাদের প্রথম পর্ব শুরু হচ্ছে মাত্র, এবং যেটাকে মার্ক্সের ভাষায় বলা হয় প্রিমিটিভ অ্যাকুমুলেশন। মানে তখন রাজতন্ত্র আছে, বিভিন্ন জায়গায় সাম্রাজ্য আছে, এবং তাদের মধ্যে কনফ্লিক্টগুলো তৈরি হচ্ছে। এবং আখতারুজ্জামান ইলিয়াসের ভাষায় যে ওই সময় পুঁজিবাদের বিস্তারের সময় ব্যক্তি স্বাতন্ত্র্য তৈরি হচ্ছে, ব্যক্তি আলাদাভাবে তার অনুভূতি, তার বিশ্বাস এবং তার দ্বিধা, এগুলো প্রকাশিত হচ্ছে, যেটা শেক্সপিয়ারের মধ্যে তার কিছু প্রতিফলন পাওয়া যায়।
এরপরে উপন্যাসের যে যাত্রা, সেটা সেই উপন্যাসের যাত্রায় আমরা 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরি ইউরোপে সেই সময়কার যে 16th 17th সেঞ্চুরি 18th সেঞ্চুরির সময়ে ইউরোপ এর আগে কোনো খুব উল্লেখযোগ্য অঞ্চল ছিল না, কিন্তু 15th 16th সেঞ্চুরির পর থেকে, ওই সময়ের পর থেকে, পঞ্চদশ ষোড়শ শতকের পর থেকে আমরা দেখি যে ইউরোপে আস্তে 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 ইউরোপই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ কি? কারণ হচ্ছে তার রাজনৈতিক ক্ষমতার বলে, সামরিক ক্ষমতার বলে, নৌশক্তির ক্ষমতার বলে এবং কলোনিয়াল এক্সপানশনের মধ্যে দিয়ে, ঔপনিবেশিক বিস্তারের মধ্যে দিয়ে, ঔপনিবেশিক শাসনের মধ্যে দিয়ে তার ক্ষমতা তৈরি হচ্ছে। তার ক্ষমতা তৈরি হওয়ার সাথে তার সাহিত্যেরও দাপট তৈরি হচ্ছে। আমরা যাদের সাহিত্যের সম্পর্কে খোঁজ রাখি বেশি, তারা ওই যে কলোনিয়াল, আমাদের যেমন বাংলাদেশে যেহেতু বাংলাদেশ বা ভারত যেহেতু ব্রিটিশ কলোনি ছিল, সুতরাং ইংলিশ লিটারেচারের সাথেই আমাদের যোগাযোগ। আজকে যদি এই অঞ্চল যদি ফ্রান্সের উপনিবেশ হতো, ফ্রান্সের উপনিবেশ হইতেও পারত, কারণ ফ্রান্সের সাথে ইংল্যান্ডের কনফ্লিক্ট চলছিল। এবং সিরাজউদ্দৌলার কাহিনী যখন আমরা দেখি, সিরাজউদ্দৌলার কাহিনী পড়লে ওইখানে খেয়াল করলে একটু দেখা যাবে যে একজন ফরাসি, তিনি সিরাজউদ্দৌলার পক্ষে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিরাজউদ্দৌলার যে লড়াই, সেখানে সিরাজউদ্দৌলার পক্ষে ফরাসি। এই যে ফরাসি, তিনি যে সিরাজউদ্দৌলার প্রতি প্রেম ভালোবাসা থেকে সিরাজউদ্দৌলার পক্ষে গেছেন তা না, এটা ব্রিটিশ এবং ফ্রান্সের লড়াইয়ের একটা ধরন। তো সেখানে ফরাসিরা আস্তে আস্তে, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, এরা সবই কলোনিয়াল পাওয়ার ছিল। স্পেন পর্তুগাল সবার আগে, তারপরে ফরাসিরা আসলো, তারপরে অন্যান্য যারা আসলো, ইটালি এবং অন্যরা। জার্মানি তুলনামূলকভাবে দুর্বল ছিল, কিন্তু সবাইকে হারিয়ে একটা পর্যায়ে গিয়ে ফ্রান্স ছিল, কিন্তু সবাইকে হারিয়ে একটা পর্যায়ে ব্রিটিশরাই সবচেয়ে শক্তিশালী বড় ঔপনিবেশিক শক্তিতে পরিণত হলো। এবং ঘটনাক্রমে এই ভারতবর্ষটা ব্রিটিশ উপনিবেশে 200 বছর কাটালো। ওই যে ঔপনিবেশিক যোগাযোগটা সাহিত্যের যোগাযোগের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য যারা ফরাসি উপনিবেশ আমরা ইস্ট এশিয়া কিংবা আফ্রিকার অনেক দেশে দেখি, সেখানে ফরাসি যোগাযোগটা তুলনামূলকভাবে বেশি। আবার ল্যাটিন আমেরিকা, স্পেনের যোগাযোগ বেশি, যেহেতু স্প্যানিশ পুরো কন্টিনেন্টে, ব্রাজিল ছাড়া পুরো কন্টিনেন্টে হচ্ছে স্প্যানিশ কলোনি। সুতরাং স্পেনের যে কালচার কিংবা স্প্যানিশ যে ভাষা এবং তার সাথে সম্পর্কিত যে সাহিত্য, সেটা ল্যাটিন আমেরিকান মানুষকে সবচেয়ে বেশি তার সাথে সংযোগটা তৈরি হয়। বাংলাদেশের সাথে সেটা হয় না। বাংলাদেশে আমাদের তখন শিখতে হয় নতুন করে, যদি নিজেদের আগ্রহ থাকে, বা ওইখান থেকে ইংরেজি অনুবাদ হইলে তারপরে আমরা সেটা জানি। ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা দেখি যে ইকোনমিক্সের ক্ষেত্রে ব্রিটিশ অর্থনীতি, ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতি, অ্যাডাম স্মিথ, রিকার্ডো, এরা সব, জন স্টুয়ার্ট মিল কিংবা কেইন্স, এরা সবাই আমাদের সাথে যোগাযোগ বেশি। ঠিক সেই সময়ে, কাছাকাছি সময়ে অন্যান্য দেশে যারা পোল্যান্ডে কিংবা জার্মানিতে কিংবা ফ্রান্সে যারা কাজ করেছিলেন, সেগুলো ইংলিশ অনুবাদ না হওয়া পর্যন্ত আমরা সেটার সাথে আমাদের যোগাযোগটা হয়নি। তো কাজে জ্ঞানের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, রাজনৈতিক বোধের ক্ষেত্রে, মতাদর্শিক অবস্থানের ক্ষেত্রে এই সীমাবদ্ধতাগুলো আমাদের মধ্যে থাকে সবসময়। আমরা সবসময় এই যে ইউনিভার্সাল, আমরা যদিও বলি এটা গ্লোবাল একটা বৈশ্বিক ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, কিন্তু তার মধ্যে নানান রকম কোটা তৈরি হয় কিংবা বিভিন্ন রকম ক্ষোভ তৈরি হয়, যার মধ্যে দিয়ে আমাদের তারপরে আবার অনুবাদের মধ্যে দিয়ে তার যোগাযোগ হয়। আমি যতদূর জানি গতকাল জিএইচ হাবিব এসেছিলেন, বাংলাদেশের একজন প্রখ্যাত অনুবাদক। এই অনুবাদের ব্যাপারটা হচ্ছে এখন খুব গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা এখন পর্যন্ত দুর্বল, যে আমরা এখন পর্যন্ত বিশ্ব সাহিত্যের অনেক কিছুই বাংলায় অনুবাদ হয় নাই। আবার বাংলা সাহিত্যেও অনেক যাকে বিশ্বমানের বলা যায়, মানে বিশ্বে যে কোনো জায়গার সাহিত্যের সাথে তার পাল্লা দিতে পারে কিংবা তার চাইতে উৎকৃষ্ট, এরকম অনেক রচনা বাংলা সাহিত্যে তৈরি হয়েছে। এবং গত 100 বছরের মধ্যেই অনেক সাহিত্য তৈরি হয়েছে, যাদের খবর আমরা এই ইংলিশ কিংবা অন্যান্য অঞ্চলে আমরা পৌঁছাতে পারিনি, অনুবাদ হয়নি। যেটা হওয়া দরকার ছিল, যে আমাদের বিদেশি যে সমস্ত, সেগুলো বাংলায় অনুবাদ, এবং বাংলা সাহিত্যটা বিদেশি বিভিন্ন ভাষায় অনুবাদ। খুব কম জনের কাজই অনুবাদ হয়েছে, এবং অনুবাদ হলে সেই যোগাযোগগুলো যেভাবে হতে পারত, সেটা এখন পর্যন্ত হয়নি, সেটা হয়তো সামনে হবে। এখন কিছু টেকনোলজিক্যাল পরিবর্তন, যেমন আমরা গুগল ট্রান্সলেশনের কথা জানি, যে গুগল ট্রান্সলেশন, যেটা আগে হয়তো চিন্তা করা যেত না, এখন আমরা গুগল ট্রান্সলেশন দিয়ে অনেক সময় বিভ্রান্তি করা হয় কিংবা অনেক রকম
ঠিকঠাক মতো হয় না অনেক সময়, কিন্তু তারপরেও এই টেকনোলজি ভবিষ্যতে আমাদের ভাষা নিয়ে যে হীনমন্যতা কিংবা ভাষা নিয়ে যে সীমাবদ্ধতা, সেটা থেকে আমাদের বের করবে, আমাদেরকে এটা অতিক্রম করতে সাহায্য করবে, যে আমরা তখন অন্য যে কোনো ভাষার সাহিত্যের সাথে আমাদের তখন যোগাযোগ করা সহজ হবে। কিংবা এখনকার টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন তো অনেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছবি আঁকে কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কবিতা লেখে, পত্রিকায় লেখা কি বলে পরীক্ষার খাতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসাইনমেন্টের মধ্যে, থিসিসের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কে ব্যবহার করলো এটা নিয়ে শিক্ষকদের আবার নানা রকম সতর্ক থাকতে হয় যে কোন উত্তর এআই দিয়ে আসলো আর কোনটা আসলে নিজে নিজে লিখলো। তো এই টেকনোলজিক্যাল চেঞ্জগুলো আমাদের সাহিত্য সম্পর্কিত বোধ, রাজনীতি, অর্থনীতির বিভিন্ন চিন্তাগুলোর মধ্যেও অনেক ধরনের পরিবর্তন সামনে আনবে, কিংবা বলা যায় যে অনেক ধরনের ঝামেলাও তৈরি হবে, অনেক ধরনের চাপও তৈরি হবে, আবার অন্যদিকে একটা সক্ষমতাও বাড়বে। এটা নির্ভর করবে যে টেকনোলজিটা কার হাতে থাকবে, টেকনোলজিটা কে নিয়ন্ত্রণ করবে। ইলন মাস্ক নিয়ন্ত্রণ করবে নাকি মানুষের সাধারণ যে জ্ঞান কিংবা সাধারণ যে শক্তি, সেই শক্তির হাতে থাকবে। সেখানে এইটা কার হাতে থাকবে, প্রযুক্তি কার হাতে থাকবে, সাহিত্য কার দ্বারা নিয়ন্ত্রিত হবে, সাহিত্যর উপরে ডমিনেশন কার থাকবে, সেটার সাথেই রাজনীতি সম্পর্কিত, রাজনৈতিক ক্ষমতা বিন্যাস সম্পর্কিত। আমাদের হাতে অনেক টেকনোলজি এখন আসছে যেখানে অনেক বেশি ফ্রি, অনেক বেশি ওপেন। যেমন আমরা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ার কথা বলতে পারি। সোশ্যাল মিডিয়া এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে আগে যে ব্যক্তি প্রত্যন্ত এলাকায় থেকে কবিতা লিখছেন কিংবা গান লিখছেন কিংবা গল্প লিখছেন, তার কোনো উপায়ই নাই পত্রিকায় যাওয়া, পত্রিকায় দেওয়া, সম্পাদকের দৃষ্টি পাওয়া, সেখানে প্রকাশিত হওয়া, তার কোনো উপায়ই ছিল না। কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার কারণে যে কোনো ব্যক্তি তার যদি ওই টেকনোলজির সাথে যোগাযোগটা থাকে তাহলে তিনি কিন্তু উপস্থিত হতে পারেন, কোনো না কোনোভাবে উপস্থিত হতে পারেন। এখন উপস্থিত হওয়ার ধরনটা আবার এখন টিকটক কিংবা অন্যান্য একটা ধরন, আর এটা হচ্ছে সাহিত্য কিংবা তার সৃজনশীল কাজ এবং তার মধ্যে মননশীল কাজ, বিশ্লেষণী ক্ষমতা, দার্শনিক চিন্তা, এই সমস্ত জিনিসগুলো আসা, সেটার একটা বলা যায় যে অসম প্রতিযোগিতা আছে, কিন্তু এটা সম্ভব, এই প্রযুক্তিগত অবস্থার মধ্যে সেটা সম্ভব। তো যাই হোক, আমরা আমাদের দেশে যারা সাহিত্যের মধ্যে ছিলেন তাদের সাথে রাজনীতির সম্পর্ক যদি বলতে যাই, যেমন আমরা যদি কাজী নজরুলের কথা বলি, নজরুল ইসলাম, কাজী নজরুল মানে কে রাজনীতি থেকে আলাদা, বা কাকে আমরা সেই সময়কার অর্থনৈতিক যে বিন্যাস সেটা থেকে আমরা আলাদা করে ধরতে পারি। নজরুল কবিতা লেখার কারণে তার জেল খাটতে হলো, কবিতা লেখার কারণে, কারণ ব্রিটিশ রাজের বিরুদ্ধে সেটা প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদের কারণে তাকে জেল খাটতে হলো। রবীন্দ্রনাথকে জালিয়ানওয়ালা বাগের নৃশংস হত্যাকাণ্ডের জন্য তার স্যার উপাধি বাদ দিতে হলো। এবং সেই সময় আমরা জীবনানন্দ দাশের কথা জানি। জীবনানন্দ দাশ আব্দুল মান্নান সৈয়দ লিখেছিলেন একটা বই, শুদ্ধতম কবি। মানে এটা বলার চেষ্টা হয়েছিল যে তিনি এমন একজন কবি যার মধ্যে রাজনীতি বা এই ধরনের সমাজ, এই সমস্ত ঝামেলা তুলনামূলকভাবে কম, তিনি কবিতাকে শুদ্ধভাবে উপস্থিত করেন। কিন্তু আমার নিজের বিবেচনায় আমি যতটুকু বুঝি জীবনানন্দ দাশের কবিতায়, সেখানে যথেষ্ট রাজনৈতিকভাবে রাজনীতি উপস্থিত, যথেষ্ট ইতিহাসবোধ উপস্থিত, যথেষ্ট বিদ্রোহ উপস্থিত, যদিও তার ধরনটা, প্রকাশের ধরনটা ভিন্ন, নজরুলের মতো না। আবার নজরুল যেভাবে প্রকাশ করেন, এটা ওই যে শুনেছি যে রবীন্দ্রনাথ, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে রবীন্দ্রনাথের কাছে একজন নালিশ নিয়ে গেল যে এইটা কী ধরনের কবিতা, এই ধরনের লাফালাফি কিংবা এই সমস্ত উন্মাদনা তৈরি করা নজরুলের। তখন রবীন্দ্রনাথই তাকে তিরস্কার করেছিলেন যে সবাই তো একভাবে প্রকাশ করবে না, একটা জিনিস একভাবে প্রকাশ করে, একটা সময়ের সাথে ব্যাপার, বয়সের ব্যাপার, তারপরে কাদের সাথে কাদের যোগাযোগ। নজরুল যেভাবে যে জগতের মধ্যে দিয়ে বড় হয়েছেন সেইটার প্রতিফলন তো তার লেখার মধ্যে থাকবে, এবং তার যে প্রবল প্রতিক্রিয়া সমস্ত কিছুর মধ্যে, এটা একটা অসম্ভব একটা শক্তিশালী যে প্রকাশ, সেটার ধরন একরকম, আবার রবীন্দ্রনাথের প্রকাশের ধরন আরেক রকম, জীবনানন্দ দাশের প্রকাশ আরেক রকম। কিন্তু প্রত্যেকের মধ্যেই এদের প্রত্যেকের মধ্যেই রাজনীতি কোনো না কোনোভাবে তাকে প্রভাবিত করেছে, এবং সেই সময়কার অর্থনৈতিক বিন্যাসের একটা প্রতিফলনও তাদের সাহিত্যের মধ্যে আমরা পাই। পরবর্তীকালে এখনকার সেই সময়কার যদি আমরা অন্যান্য জায়গায় যদি দেখি, অন্যান্য ইতিহাসের অন্যান্য জায়গায়, আপনার ধরেন বর্তমান সময়ের কিংবা তারও আগের
যারা উপন্যাস এবং সাহিত্যের বিভিন্ন শাখায় কাজ করেছেন, সেটার সাথে আবার কোনো কোনো ক্ষেত্রে অনেকে বলেন যে ওয়ার্ডসওয়ার্থ এবং কার্ল মার্কস তো একই সময়ে ফ্রান্স রেভলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়কার মানুষ। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব যখন হয়, সেই শিল্প বিপ্লবের সময়ে যে মানুষের যে অবস্থা, তখন লন্ডন শহর ছিল, লন্ডন শহরে সূর্য দেখা যেত খুব কম। এমনিতেও সূর্য কম দেখা যায় আবহাওয়ার কারণে, কিন্তু তখন সূর্য আরও কম দেখা যেত এবং প্রায় কালো থাকতো বাতাস। কারণ হচ্ছে যে ব্রিটেনের যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেটার একটা অন্যতম ক্ষেত্র ছিল কয়লা খনি, এবং আশেপাশে সব কয়লা খনির খুবই পুরনো প্রযুক্তি এবং খুবই সেগুলি কোনো এনভায়রনমেন্টাল প্রোটেকশন বা এই সমস্ত বিষয়গুলো ছিল না। তো তার ফলে পুরোই কালো থাকতো এবং তার মধ্যে শ্রমিকরা কাজ করতেন। সেই সময়ের কাজ নিয়ে সেই সময়কার চিত্র যদি আমরা বুঝতে হয়, তাহলে এই টেল অফ টু সিটিজ যে উপন্যাস, কিংবা ফরাসি বিপ্লবের কাহিনী, কিংবা তার আশেপাশের কাহিনী, কিংবা প্যারি কমিউনের কাহিনী, লা মিজারেবলের মতো ভিক্টর হুগোর যে বই, সেটা নিয়ে চলচ্চিত্র হয়েছে, পরে আবার মিউজিক্যালও একটা হয়েছে দেখলাম, খুবই পাওয়ারফুল একটা মিউজিক্যাল, যে লা মিজারেবল। তো ওই পিরিয়ডটার এই প্রকাশগুলো ওই সময়কার যারা লেখক, তাদের মধ্যে থেকে আমরা খুব পরিষ্কারভাবে পাই। এবং পরবর্তীকালে যারা এই লেখাগুলো কিংবা এই উপন্যাস কিংবা কাব্যগ্রন্থ, এই সমস্ত জিনিসগুলো একটা ব্রিটিশ কলোনিয়াল সেন্টার, আবার আরেক দিকে হচ্ছে উপনিবেশের মধ্যে আমরা উপনিবেশের মানুষের যে যন্ত্রণা কিংবা তার যে কান্না কিংবা তার যে প্রতিবাদ, সেটার প্রতিফলন পাই। আর উপনিবেশের কেন্দ্রে দুই ধরনের পাই। একটা হচ্ছে যারা উপনিবেশ সম্পর্কে যাদের কোনো যোগাযোগ নাই কিংবা ধারণা নাই কিংবা সেগুলি সম্পর্কে তাদের কোনো আগ্রহ নাই, আবার যাদের সেই সময়কার আগ্রহ আছে। কারণ কলোনিয়াল সিস্টেমে ব্রিটিশ সমাজও তো পরিবর্তিত হচ্ছে, মানে আসলে যে অত্যাচার করে আর যে অত্যাচারিত হয়, দুইজনেই কিন্তু পরিবর্তিত হয়। যে অত্যাচার করে তার মধ্যেও পরিবর্তন হয়, যে অত্যাচারিত হয় তার মধ্যে পরিবর্তন হয়। তো ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার, তারা যখন অন্য অন্য জায়গায় কলোনি করছে, তখন ব্রিটিশ সমাজের মধ্যেও বড় ধরনের পরিবর্তন হচ্ছে। ব্রিটিশ সমাজের মধ্যেও নানা রকম তোলপাড় হচ্ছে, ক্লাসের মধ্যেও নতুন ক্লাস তৈরি হচ্ছে, যে নতুন ক্লাস আবার পুরনো ক্লাসের সাথে তার একটা কনফ্লিক্ট হচ্ছে, রাজা বাদশার সাথে কনফ্লিক্ট হচ্ছে, ট্রেডিং ক্লাস যাদেরকে বুর্জোয়া বলা হয় তাদের একটা কনফ্লিক্ট হচ্ছে, তারা আবার পার্লামেন্ট দখল করতে চাচ্ছে, সেটা নিয়ে পলিটিক্যাল কনফ্লিক্ট হচ্ছে। সেখানে কোনো চরিত্র, যেমন রবার্ট ক্লাইভ হচ্ছেন একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান ব্রিটেনের। তিনি একটা চাকরি নিয়ে, তখন যে এখন যেমন বাংলাদেশ থেকে মানুষজন বা কাজের খোঁজে কিংবা ভাগ্য তৈরি করার জন্য কিংবা আরও ভালো অবস্থা তৈরি করার জন্য অন্য দেশে যায়, প্রবাসী হয়, সেই সময় ব্রিটেনের যারা স্বল্প আয়ের কিংবা দুর্বল অর্থনীতির মানুষ ছিলেন, তারা তখন ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ নিয়ে তারপরে যেতেন। যেমন ব্রিটেন থেকে যারা বাংলাদেশে আসছে বিভিন্ন ধরনের দায়িত্ব নিয়ে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা পরবর্তীকালে ব্রিটিশ এম্পায়ারের, তাদের জীবন খুব সহজ ছিল না। তাদের অনেক প্রত্যন্ত অঞ্চলে যাইতে হয়েছে, সেখানে বিভিন্ন রকম অসুখ বিসুখের মধ্যে পড়তে হয়েছে, বিভিন্ন ধরনের নিরাপত্তার সমস্যা ছিল। আবার যখন কৃষক বিদ্রোহ হয়েছে, সেখানে তাদের মধ্যে ভয়ভীতির মধ্যে থাকতে হয়েছে বিভিন্ন রকম। সেই কৃষক বিদ্রোহের সময় যখন কৃষক বিদ্রোহ হয় বিভিন্ন জায়গায় এই বাংলা অঞ্চলে, সেটার আমরা আবার দুই ধরনের প্রতিক্রিয়া দেখি আমাদের ভদ্রলোক সমাজের মধ্যে। এই প্রতিক্রিয়াটা আমরা পাই সেই সময়কার 19 শতকে, যখন ওই যে মুদ্রণ যন্ত্র ব্যবহার করে পত্রিকা প্রকাশ হয়, সংবাদ প্রভাকর বা এই ধরনের পত্রিকা যেগুলি প্রকাশিত হচ্ছে, সেখানে আমরা দেখি যে ভদ্রলোকরা একটা অংশ যারা ওই বিদ্রোহকে ভয় পাচ্ছে কিংবা বিদ্রোহীদেরকে একটা উৎপাত হিসেবে মনে করছে, এবং ওই বিদ্রোহীদেরকে উৎপাত মনে করেই তারা তাদের বিভিন্ন ধরনের রচনা তৈরি করছে। আবার ওদিকে লন্ডনে যারা সংবেদনশীল মানুষ, তার মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ফ্রেডেরিক এঙ্গেলস। তার সময়টা হচ্ছে 1820-এর পরে, 1820-এর তার জন্ম। 1840-50 ওই সময়টাতে লন্ডনের যে অবস্থা ছিল, সেখানকার শ্রমিক শ্রেণীর যে অবস্থা ছিল, সেটা নিয়ে
অ্যাঙ্গাসের একটা খুব শক্তিশালী কাজ আছে, কন্ডিশনস অফ ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড। ওই সময়কার সমাজটা যদি বুঝতে হয় ইংল্যান্ডে, তাহলে এই বইটা হচ্ছে খুবই একেবারে 1 নম্বর বই, যেটা পড়লে ওই সময়কার সমাজটা, ব্রিটেনের সমাজটা বোঝা যাবে। যে সময়ে তারা কলোনিগুলিতে বিভিন্ন রকম নির্যাতন নিপীড়ন করছে, কিন্তু তাদের নিজেদের দেশেও একটা যে শ্রেণী বৈষম্য কিংবা শ্রেণী শোষণ তার মধ্যে দিয়ে তৈরি হচ্ছে, সেটার চিত্রটাও এটা তো 1840-45, তখন তো ব্রিটেন সুপার পাওয়ার, সে তো কলোনিয়াল পাওয়ার হিসেবে সবচেয়ে শক্তিশালী, কিন্তু তার নিজের দেশে শ্রেণীগত অবস্থা, সেই ভয়ঙ্কর অবস্থা, সেটার প্রতিফলন আবার ওইখানকার মানুষের যে রচনা, বিভিন্ন রচনা তার মধ্যে পাওয়া যায়। এবং এইখানে যারা রচনা করছেন তাদের মধ্যে একদিকে যেমন ছিল এই যে ব্রিটিশদের সমর্থন করে, ব্রিটিশদের প্রশংসা করে, কিংবা ব্রিটিশদের এই রাজই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, সেইভাবে চিন্তা করে অনেক রচনা হয়েছে। আবার সেটাকে প্রতিবাদ করে কবিতা হয়েছে। আমরা যদি পত্রপত্রিকার কথা জানি, যে সমস্ত পত্রিকাগুলি প্রকাশ হয়েছে, কুমারখালী থেকে একটা পত্রিকা প্রকাশিত হতো, কাঙাল হরিনাথ বলে একজন, গ্রাম বার্তা প্রকাশিত। সেই কুমারখালীতে আমি গিয়েছিলাম। কুমারখালীতে তার প্রেস, এখন পর্যন্ত ওই প্রেসের জায়গাটা আছে, খুবই বিবর্ণ অবস্থা। হ্যাঁ, একটা বিবর্ণ। আমি যখন গেছিলাম তখন খুবই, এখন বোধহয় ওটা জাদুঘর হিসেবে, ওই গ্রাম বার্তা প্রকাশিকা। ওই গ্রাম বার্তা প্রকাশিকার মধ্যে আবার কাঙাল হরিনাথ খুব যে সবল মানুষ ছিলেন তা না, কিন্তু ওই সময়কার সমাজের গ্রামের অবস্থা, জমিদারদের নিপীড়ন, ওগুলি নিয়ে লেখালেখি প্রকাশিত হতো। বলা হয় যে কাঙাল হরিনাথের বিষয়ে সেই সময়কার যারা জমিদার, ঠাকুর পরিবারের জমিদারদের যারা লোকজন, তারা খুবই বিরক্ত ছিলেন যে পত্রিকায় নানা রকম খবরাখবর প্রকাশিত হচ্ছে। লালন ফকিরের সাথেও তাদের একটা যোগাযোগ ছিল, ওগুলো সব কাছাকাছি কুষ্টিয়ায়। তো এই দুইটা ধারা আমরা সবসময় ইতিহাসের সবসময়ই পাই, সেই প্রাচীনকাল থেকেই সবসময় পাই, যে একটা অংশ প্রতিষ্ঠিত রাজনীতি, প্রতিষ্ঠিত যে অর্থনৈতিক ব্যবস্থা, শ্রেণী ব্যবস্থা, সেটার পক্ষে, আরেকটা অংশ পাই যারা ওইটা কোনো না কোনোভাবে ওইটাকে বিরোধিতা করা, কিংবা ক্রিটিক্যালি দেখা, কিংবা পর্যালোচনা করা, কিংবা ওর বাইরে একটা তাকানোর শক্তি, সেটা তারা চেষ্টা করে। তো মানুষের যে বৈশিষ্ট্য, যেটা মার্ক্সের একটা কথা আছে যে অন্যান্য প্রাণীর সাথে মানুষের একটা বড় তফাৎ হচ্ছে, অন্যান্য প্রাণী অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারে। বাবুই পাখির বাসা অনেক সুন্দর বাসা, কিংবা পাখি যে সমস্ত বাসা বানায়, বাবুই পাখি ছাড়া অন্যরাও যে বাসা বানায়, ওটা একটা বিস্ময়কর কাছে আমাদের মনে হয়। যে আমরা যদি দেখি, ফলো করি, আমি 2-1 বার সৌভাগ্য হয়েছিল দেখা, যে কীভাবে আস্তে 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 বাসাটা তৈরি হচ্ছে। 2-3 জনের কালেকটিভ চেষ্টা, একজন একটা নিয়ে আসছে, আরেকজন একটা নিয়ে আসছে, এবং সেটা নিয়ে বানানো হচ্ছে নানা রকম। আর বাবুই পাখির বাসা কিংবা মৌমাছির যে চাক, সেগুলি তো অসাধারণ কাজ সব। তো মার্ক্সের কথা হচ্ছে এটা খুবই অসাধারণ কাজ এবং শিল্প গুণে খুবই সমৃদ্ধ, কিন্তু এটার সাথে মানুষের সাথে এটার তফাৎ হচ্ছে যে ওই মৌচাক কিংবা ওই বাবুই পাখির বাসা কিংবা মৌটুসি পাখির বাসা, এই বাসাগুলো তারা 1000 বছর ধরে একই রকমভাবেই বানায়, এটার কোনো পরিবর্তন হয় না, তাদের পক্ষে পরিবর্তন করা সম্ভব না, এটা একই ধরন হবে সবসময়। মানুষের ক্ষেত্রে যেটা পার্থক্য হয়, মানুষের কল্পনা শক্তি থাকে, সে দূরে চিন্তা করে, বর্তমান থেকে অতিক্রম করে ভবিষ্যতের কথা চিন্তা করে, সেখানে তার মধ্যে কল্পনা শক্তি থাকে, এবং কল্পনা শক্তি দিয়ে সে নতুন করে একটা, প্রথমত নিজের মনে একটা নির্মাণ হয়, পরে সে ওই নির্মাণটাকে বাস্তবায়ন করার জন্য সে লড়াই করে, চেষ্টা করে, লেখালেখি করে। লেখালেখিও তার একটা অংশ, যে নতুন একটা স্বপ্ন দেখার চেষ্টা। এবং ইউটোপিয়া নামে তো বই আছে একটা, যে সেখানে ইউটোপিয়া একটা জগৎ তারা তৈরি করার চেষ্টা করছে। কিংবা আমরা রোকেয়ার সুলতানার স্বপ্ন ভাবতে পারি, যে খুবই শক্তিশালী একটা লেখা। রোকেয়ার কাজ তো এটা খুবই বিস্ময়কর, যে ওই সময়ে রোকেয়ার মতো একজন নারী কিভাবে এত শক্তিশালী চিন্তার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, মানে বাক্যবিন্যাস কিংবা শক্তিশালী যুক্তি কাঠামো কীভাবে সম্ভব হলো, এটা আমার কাছে এখনও বিস্ময়কর মনে হয়। সেই রোকেয়ার কাজও কিন্তু, যেটা আমি আগে বললাম, অনুবাদের কারণে রোকেয়ার কাজও কিন্তু বহু মানুষ, বহু জায়গায় আমি দেখেছি যে খুব গুরুত্বপূর্ণ নারী যে আন্দোলন কিংবা নারীবাদী চিন্তা, সেগুলোর যে বিভিন্ন ধরনের কম্পাইলেশন হয়, সেগুলোর মধ্যে রোকেয়ার নাম নাই, কারণ তারা ওই ভাষায় অনুবাদই হয়নি। কিছুদিন আগে দেখলাম সুলতানার স্বপ্ন, একটা সম্ভবত সুইডিশ ভাষায় তারা একটা অ্যানিমেশনের মতো করেছে, সেখানে মৌসুমী ভৌমিকও ছিলেন, মৌসুমী ভৌমিকের একটা গানও আছে।
ওগুলো করে একটা কিছু কিছু জায়গায় যাচ্ছে এরকম। তো মানুষের কল্পনা শক্তি ওইটা হচ্ছে মানুষের এই যে কল্পনা শক্তি কিংবা এই যে বর্তমানকে অতিক্রম করার যে চিন্তা, চেতনা, তাড়না, তাগিদ, এটাই মানুষকে সৃষ্টিশীল করে এবং নতুন নতুন প্রকরণ খুঁজতে সাহায্য করে। সেই প্রকরণটা ম্যাটেরিয়ালও হতে পারে, যন্ত্রপাতি ইত্যাদির ক্ষেত্রেও নতুন নতুন ইনোভেশন হয়, আবার ভাষার ক্ষেত্রেও তার নতুন নতুন প্রকরণ হয়। ভাষার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, সেখান থেকে উপন্যাস, এই যে গল্প, উপন্যাস, সেগুলির মধ্যে আমরা দেখি যে অনেক রকম পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে বহু ধরনের পরিবর্তন হচ্ছে। এখনকার যারা আন্তর্জাতিকভাবে যারা পরিচিত বা আমি যাদের সাথে পরিচিত বা আমি যাদের লেখা পড়েছি, যেমন অমিতাভ ঘোষ হোক, অরুন্ধতী রায় কিংবা নবুগি কিংবা চিনোয়া আচিবি, তারপরে এর বাইরেও যারা লিখেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজ, মানে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এই সমস্ত জায়গায় যারা লিখছেন তারা অনেকেই ইংলিশে লিখছেন কিংবা ইংলিশে অনুবাদ হচ্ছে তাদের কাজ। সেই সমস্ত কাজের মধ্যে খুবই শক্তিশালীভাবে রাজনীতি, অর্থনীতি খুবই শক্তিশালীভাবে উপস্থিত। মানে অমিতাভ ঘোষের কাজ দেখলে আর অ্যাঙ্গেলসের বইটা পড়লে আমি পার্থক্য দেখি না কিছু, কারণ অমিতাভ ঘোষ মনে হয় যে এটা অ্যানথ্রোপোলজিক্যাল একটা স্টাডি করে কাজ করছেন, মানে তার যে ভলিউমগুলি প্রকাশিত হয়েছে খুবই পরিশ্রমী কাজ। কিংবা অরুন্ধতী রায়ের সর্বশেষ যে উপন্যাসটা, সেটাও আমরা দেখি যে সেই কাশ্মীর থেকে শুরু করে ভারতের বিভিন্ন ক্ষমতার সম্পর্কগুলোর অনুসন্ধান যেমন আছে, তার মধ্যে কল্পনা দিয়ে সেটাকে অতিক্রম করার চেষ্টা আছে এবং তার সাথে খুবই শক্তিশালী ক্রিটিক আছে, যে বর্তমান সমাজের যে ক্রিটিক সেটা আছে। মার্কুইজ তো সেই শতবর্ষ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লেখা, গদ্য লেখা, কিংবা সালমান রুশদি, এদের যে সমস্ত লেখা, সালমান রুশদির সেই শক্তিশালী যে সমস্ত লেখা, যেগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক রকম, তার তো আক্রমণও হইল তার উপরে। তো সেগুলির মধ্যেও সবার ক্ষেত্রে রাজনীতি যে একইভাবে প্রকাশিত হয় তা না, বিভিন্নভাবে প্রকাশিত হয়। যেমন আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই, খোয়াবনামা, চিলেকোঠার সেপাই, এই যে এখন যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলি, চিলেকোঠার সেপাই পড়লে আমরা ওই সময় 69-এর গণ অভ্যুত্থানের যে পরিপ্রেক্ষিত এবং সেই সময়ে গ্রাম এবং শহর কী অবস্থায় ছিল এবং গ্রাম শহরের যে বিভিন্ন শ্রেণী তাদের কি অবস্থা ছিল, সেই অবস্থাগুলো আমরা ওই চিলেকোঠার সেপাই থেকে পাই। মানে ওদিকে চরিত্র, একটা চরিত্র গ্রামের চরিত্র চেংটু, আবার শহরের চরিত্র হাড্ডি খিজির, এবং তাদের মধ্যে থেকে আবার ভদ্রলোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষার্থী, আবার ব্যুরোক্র্যাট যারা আমলা কর্মকর্তা, তাদের এই পুরো জগৎটার একটা বিশ্লেষণ এবং সাহিত্যিক উপস্থাপনা, সেটা আমরা খুব শক্তিশালীভাবে চিলেকোঠার সেপাইয়ের মধ্যে পাই। আবার খোয়াবনামায় আখতারুজ্জামান ইলিয়াস আবার আরেকটু পেছনে গিয়ে এই যে দেশভাগ নিয়ে, যে কিভাবে দেশভাগের ক্ষেত্রটা তৈরি হলো এবং সেখানে মিথের ব্যবহার, এই যে মিথ বলে আমরা যেটাকে বলি, সেটা যেমন এটা নিয়ে খুব ভালো আলোচনা আছে, শওকত আলী আলোচনা করেছেন আখতারুজ্জামান ইলিয়াসের লেখায়, শওকত আলীর উপন্যাসে, আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাসে, গল্পে মিথের অনেক ব্যবহার দেখি আমরা। মিথ মানেই হচ্ছে আসলে সেই মিথগুলো বিশ্লেষণ করলেও একটা সময়ের সমাজটা পাওয়া যায় বা চিত্রটা পাওয়া যায়। মিথ খুব শক্তিশালী একটা জায়গা, যেটা বিশ্লেষণ বা ওইটা ঠিক মিথকে মিথ হিসেবেই না, মিথকে একটা বিশ্বাস করার এক সময় মানুষ তো বিশ্বাসই করত, কিন্তু সেইখান থেকে যদি মানুষ একটু দূরে এসে ওটাকে বিশ্লেষণ করলে ওই সময়টা পাওয়া যাবে। বিশ্বাস তো মানুষকে নানানভাবে করে, যেমন ফুলবাড়ি আন্দোলন হচ্ছে এবং সেখানে ফুলবাড়ির মানুষ ব্যাপকভাবে সেটার সাথে যুক্ত, বিভিন্ন শ্রেণীর মানুষ, লাখ লাখ মানুষ সেখানে আন্দোলনে আছে। গুলি হয়েছে এবং গুলিতে একজন প্রদীপ বলে একজন, তার পেটে বুকে গুলি লেগে একেবারে পেছন দিয়ে বের হয়ে গেছে এরকম। তারপরেও তিনি হাসপাতালে ছিলেন, পরে জীবিত হয়েছেন। তার কাছ থেকে একটা কাহিনী শুনলাম। তিনি বলছেন যে তিনি গরিব একজন কৃষক, কিন্তু কোন শক্তিতে তিনি এই আন্দোলনের মধ্যে আসতেন। বলছে আমি গরিব কৃষক, মানে আমি তো গরিব মানুষ, গরিব কৃষক তো বলেন নাই, আমি গরিব মানুষ, আমার তো ওরকম কিছু নাই, তার জমি জমাও কম, এই অঞ্চল থেকে যদি উচ্ছেদ হয়ে যায় তাহলে তার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। সেই জন্য তিনি আন্দোলনে গেছেন। কিন্তু আন্দোলনে গেছেন, তার মধ্যে তো ভয়ও ছিল একটা। অনেক রাতে মিটিং টিটিং করে যখন তিনি ফিরতেন, তখন তিনি বললেন যে আমি যখন ফিরতাম তখন আমার সামনে একটা বাতি থাকতো, একটা বাতি, আমি দেখতাম যে একটা বাতি যাচ্ছে।
তারপরে আমি তার পিছনে পিছনে যেতাম এবং আমার বাড়ি পর্যন্ত বাতিটা যাইতো এবং তারপরে আমি যখন বাড়িতে ঢুকতাম তখন বাতিটা চলে যেত। এখন এইটা কিন্তু তাকে শক্তি দিল। তখন কে বাতিটা জ্বালাইলো, আমি বললাম যে কে বাতি, তখন উনি হাসে যে এটাও বুঝতে পারেন না, এরকম একটা হাসি যে আপনারা তো এটাও বুঝতে পারেন না। তারপর অনেকবার জিজ্ঞেস করার পরে তারপরে বললো যে এটা মা কালী। তার মানে মা কালী তাকে শক্তি দিয়েছে, সেই শক্তি বলেই তিনি এইটাতে অনেক রাতে বাড়ি ফিরতে তার কোনো অসুবিধা হয়নি। কিংবা এই 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 বিশ্বাসগুলো আবার সবসময় যে একটা বিষয় যে একটা ধর্মের মধ্যেই থাকে তা না। ইলিয়াস ভাই একটা গল্প বলেছিলেন, তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গ্রামে যাচ্ছেন। একটা গ্রামে গিয়ে একজন ইমাম সাহেবের সাথে গল্প হচ্ছে, তার ইমাম সাহেবের সাথে গল্প। তো ইমাম সাহেবের ওখানে বিভিন্ন জন আসে, দোয়া দরুদ নেয়, তাবিজ নেয়, তারপরে তাদের অসুখ বিসুখে, কারণ ডাক্তারের কাছে যাওয়া তো অনেক এক্সপেন্সিভ। সেখানে ইমাম সাহেব যদি একটা চিকিৎসা দিতে পারে এটা তো অনেক সহজ, তার সামর্থ্যের মধ্যে পড়ে। ইমাম সাহেবকে তো সবসময় যে পয়সাও দিতে হয় তাও না, কিছু ডিম দিলে বা মুরগি দিলে বা লাউটা দিলে কাজ হয় অনেক সময়। তো ইমাম সাহেবের সাথে তো ইলিয়াস ভাইয়ের গল্প শুরু হইলো নানা রকম। অনেকক্ষণ গল্প করতে করতে এমন খাতির হইলো যে ইমাম সাহেব তাকে বাসায় নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে তার সাথে গল্প হচ্ছে, তখন ইমাম সাহেব আমি বললেন যে আপনি কিভাবে এগুলি চিকিৎসা করেন, মানে কোত্থেকে আপনি পান? তখন ওখানে দেখা গেল যে তার তো ধর্মীয় বিভিন্ন দোয়া দরুদ আছে, সবই আছে, আবার পাশে ঘরের মধ্যে এক কোনায় একটা মা কালীও আছে। মানে এইটা উনি বলেন যে হ্যাঁ আসে, এটা বিভিন্ন জায়গা থেকে আসে, এটা তো আপনারা বুঝবেন না, আপনারা শহরের মানুষ, এখন শহরের মানুষ বুঝবে না, কিন্তু ওনার তো ওইটা থেকে তিনি একটা শক্তি পাচ্ছেন কোনো না কোনোভাবে। এইরকম বিভিন্ন ধরনের মিথ তৈরি হয়, যে মিথগুলো একজন সাহিত্যিক কিভাবে দেখবেন, এটা কি কুসংস্কার হিসেবে দেখবেন, নাকি মানুষের ভেতরের নানা রকম যে চেতনার মধ্যে যে নানান ধারা কাজ করে, সবসময় সব কিছু তো একইভাবে কাজ করে না, নানানভাবে কাজ করে, সেগুলোর একটা ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করবেন। এটা নির্ভর করে যিনি লিখছেন তার উপরে। তো আমাদের দেশে এই যে আমাদের দেশে যে সাহিত্য, সেই সাহিত্যের মধ্যে আমরা বাংলাদেশের সাহিত্য বিশেষত, আমরা পশ্চিমবঙ্গ থেকে তো আলাদা হয়ে গেলাম 47 সালে আলাদা হওয়ার পরে বাংলাদেশের সাহিত্যে অনেকগুলো ঘটনা ঘটলো বাংলাদেশে। আমরা তো একের পর এক, বাংলাদেশে তো কোনো শেষ নাই, লড়াইয়ের কোনো শেষ নাই, মানে সবসময় একটা চাপ, সবসময় একটা। ইলিয়াস ভাইও বলতেন যে আমাদের তো পুরো যৌবনটাই গেল সামরিক শাসনের মধ্যে। তো ওনার যৌবন গেছে, আমাদেরও যে সময় খুব ভালো গেছে তা না, আমাদের সময় হয় সামরিক শাসন কিংবা বেসামরিক স্বৈরশাসন, এই মধ্যেই নির্যাতন, নিপীড়ন, বৈষম্য, এগুলির মধ্যে 52 সালের ভাষা আন্দোলন একটা বড় ঘটনা আমাদের এই অঞ্চলের সাহিত্যকে ঠিকভাবে দাঁড় করানোর জন্য। 60 দশকে আইয়ুব খানের যে শাসন, জেনারেল আইয়ুব খানের শাসন, সেই সময় একটা বড় ধরনের, ওই সময় এই লেখক শিল্পীদের মধ্যে কিন্তু দুইটা ধারা ছিল। একটা ধারা ছিল যারা ব্যুরো অফ ন্যাশনাল রিকনস্ট্রাকশন, বিএনআর বলে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের লেখকরা ছিলেন সেটা আইয়ুব খানের যেভাবে তিনি চাইতেন, যেভাবে চাইতেন সেভাবে পুরোটা করা যায় নাই, কারণ মোনেম খান তো একবার যেটা বলেছিলেন সেটা তো কারো পক্ষে করা সম্ভব না। আমি যতদূর মনে পড়ে আব্দুল হাইকে বলেছিলেন, প্রফেসর আব্দুল হাই, লেখক আব্দুল হাই, তাকে মোনেম খান বলেছিলেন যে রবীন্দ্রনাথ নিয়ে এত কথাবার্তা, রবীন্দ্রসঙ্গীত নিয়ে এত কথাবার্তা, আপনারা রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না? এটা তো আব্দুল হাইয়ের পক্ষে সম্ভব হবে না কখনো। কিন্তু তাদের অন্যান্য জিনিস যা চাওয়া, মোনেম খান, আইয়ুব খানের যা চাওয়া, সেই অনুযায়ী তারা অনেকেই কাজ করেছেন। তার মধ্যে অনুবাদ, আইয়ুব খানের বই অনুবাদ থেকে শুরু করে পাকিস্তানের পক্ষে নানা রকম লেখালেখি ইত্যাদি, এবং রোমান হরফে বাংলা ভাষা লেখা, এটার প্রস্তাবও দেওয়া হয়েছিল। এটা হলে মানে তাদের একটা ছিল। আমি আইয়ুব খানের ডায়েরি হঠাৎ পেলাম, ডায়েরি এটা খুব অ্যাভেলেবল না, 67 থেকে 72 আইয়ুব খানের ডায়েরি। আইয়ুব খান আবার খুবই ডিটেল ডায়েরি লিখতেন, এই আমাদের দেশের শাসকদের মধ্যে আর কেউ বোধহয় এত ডিটেল ডায়েরি লেখা নেই। তো আইয়ুব খানের সেই ডায়েরিটা সেইটা 70 দশকের প্রথম দিকে প্রকাশিত হয়েছিল, ওই কপিটা একজনের কাছে পেলাম। ওর মধ্যে দেখলাম আইয়ুব খান লিখছে যে কখন নারায়ণগঞ্জে আসছে, চিটাগ যাচ্ছে, নরসিংদী যাচ্ছে, বিভিন্ন টোগ্রামে আসছে। পাশাপাশি এটাও লিখছে যে বাঙালিদের নিয়ে সমস্যা হলো, এটা তো খুবই হিন্দুদের দ্বারা প্রভাবিত, হিন্দু আর সংস্কৃতির মধ্যে আছে, তো এদেরকে হিন্দুদের ইয়ের থেকে বের করতে হবে। মানে এটা আইয়ুব খান তখন চিন্তা করে নাই যে আদিকাল থেকে তো কেউ মুসলমান না,
আদিকাল থেকে মুসলমান এরকম তো কাউকে দুনিয়ায় কাউকে পাওয়া যাবে না। কেউ সবসময় সব মুসলমানই কখনো না কখনো কনভার্টেড হয়েছে, শুধুমাত্র বাংলাদেশের মুসলমানরা না, তো পাকিস্তানের মুসলমানরাও তাই, আরবের মুসলমানরাও তাই। তো কাজেই এরা কনভার্টেড, এরা হিন্দুদের দ্বারা প্রভাবিত। আমাদের যেমন ইন্ডিয়ার সাথে কালচারের কোনো মিল নাই, কিন্তু এদের সব ইন্ডিয়ান কালচারের সাথে তাদের সম্পর্ক। এটাও একটা ভুল তথ্য, কারণ ইন্ডিয়ান কালচারের সাথে ইন্ডিয়ান পাঞ্জাব এবং পাকিস্তানি পাঞ্জাব এই দুইয়ের কালচারটা একই কালচার। এক পোশাক, খাওয়া দাওয়া, এগুলি তো কালচারের প্রধান অংশ। পোশাক, খাওয়া দাওয়া, তারপরে বিভিন্ন ধরনের আচার আচরণ। ধর্মের কারণে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য তৈরি হয়, কিন্তু অনেক কিছুই তার মধ্যে অভিন্ন থাকে। যেমন বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, তাদের দুইজনেই তো ট্যাংরা মাছ খাবে কিংবা পুঁটি মাছ খাবে, তাই না? বাঙালি মুসলমান, এটা হিন্দু হওয়ার কারণে এটা তো ট্যাংরা মাছ, পুঁটি মাছ, এটা যেহেতু হিন্দুরা খায়, মুসলমানরা খাইলে এটা হিন্দুয়ানি হবে, তা তো হবে না। বাঙালি এই অঞ্চলের মানুষের যে খাদ্যাভ্যাস সেটা হবেই। আইয়ুব খান লিখছে যে এই হিন্দুয়ানি প্রভাব থেকে তাদেরকে সরাইতে গেলে ভাষার একটা চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে উর্দু ভাষা, আর একটা হচ্ছে রোমান হরফে যদি বাংলাটা লেখা যায়। এটা যদি সফল হইতো তাইলে সাহিত্যের পুরা ইতিহাসটা অন্যরকম হয়। এটা সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই, ছিল না আসলে, কারণ এটা তো মানুষ তো আর সব কিছু গ্রহণ করবে না। মানুষের তো নিজস্ব একটা অবস্থান থাকে, নিজস্ব চিন্তা থাকে, বিশ্লেষণ শক্তি থাকে। তো সুতরাং এটা গৃহীত হয় নাই, এবং গৃহীত হয় নাই বলে সেই সময় বাংলা সাহিত্যে আমরা দেখলাম তাদের প্রতিবাদেই ওই 60 দশকে একটা সাহিত্যের এক ধরনের বলা যায় যে বড় ধরনের একটা বিস্তার ঘটলো, কিংবা নতুন ধরনের সাহিত্যের আমরা ঘটনা দেখলাম। সেটা প্রবন্ধের ক্ষেত্রেও বদরুদ্দীন উমরের লেখা থেকে এদিকে হাসান আইজুল হক, আখতারুজ্জামান কিংবা সৈয়দ শামসুল হক, তাদের লেখালেখি সেই সময়কার, ওগুলি সবই দেখা গেল যে ওই সময়ে একটা অংশ আইয়ুব খানের, মোনেম খানের ইচ্ছা পূরণের জায়গায় আছে, আবার আরেকটা অংশ সেটাতে প্রতিবাদও করছে। আবার কেউ কেউ আছে যে আদমজি পুরস্কারও নিচ্ছে, আবার পুরাটা নিচ্ছেও না, এরকম লোকজনও আছে। আবার স্বাধীনতার পরে আমরা দেখলাম যে এগুলির মধ্যে অনেক ধরনের পড়ে, যেমন কবিদের মধ্যে কিংবা লেখকদের মধ্যে এই ধারাগুলো আমরা সবসময়ই পাই। বাংলাদেশে যেমন যখন বাকশাল হওয়ার একটা প্রবল চাপ ছিল। বাকশাল একমাত্র দল, এবং যিনি নেতা শেখ মুজিবুর রহমান, তিনি তো ইতিহাসের সবচাইতে জনপ্রিয় নেতা। তিনি একক দল গঠন করেছেন এবং মুক্তিযুদ্ধের পরবর্তীকালে, সুতরাং তার ইচ্ছাকে অস্বীকার করা, অগ্রাহ্য করা, এটা একটা অসম্ভব ব্যাপার তখন। তার ফলে লেখক, শিল্পী, সাহিত্যিক দলে দলে, আমার মনে আছে দৃশ্যটা টেলিভিশনে দেখছিলাম যে এই শান্তিনগরের বেলি রোডের সেক্রেটারি রোড একটা আছে না, যেখানে তথ্য গবেষণা, ওইখানে একটা দোতলায় শেখ মুজিবুর রহমান দাঁড়ানো, আর নিচ দিয়ে সব লেখক, শিল্পী, সাহিত্যিকরা লাইন ধরে ধরে যাচ্ছেন, তাকে সালাম দিতে দিতে যাচ্ছেন। মানে ওইটা হলো এক ধরনের গ্রহণ করা, স্বীকৃতি দেওয়া, কিংবা আমি এইটার মধ্যে আপনার সাথে আছি, এটা প্রকাশ করা। তো খুব কম, কারো পক্ষে এটা খুব কঠিন ছিল যে ওই সময় বাকশাল গ্রহণ করবে না। তা আমরা যেমন শামসুর রহমান কিংবা আল মাহমুদের কথা জানি, এরা কবি, এবং শামসুর রহমানকে একটু মনে হয় যে একটু দুর্বল ধরনের মানুষ, কিন্তু সেই শামসুর রহমান বাকশালে যোগদান করলেন না। এবং আমি তখন বিচিত্রায় লিখি বলে বিচিত্রায় যাই, সেখানে গিয়ে শুনলাম যে শামসুর রহমান সহ যে মিটিংটা হয়েছে, সভা হয়েছে, সেই সভায় শামসুর রহমান কিন্তু এমনি শেখ মুজিব কিংবা মুক্তিযুদ্ধ কিংবা আওয়ামী লীগের মতো প্রতিও তার একটা নমনীয়তা ছিল, সবই ছিল, কিন্তু তিনি বাকশালে যোগদান করেননি। যেখানে অন্য অনেকে যারা অনেক কঠিন কথাবার্তা বলেন, তারা কিন্তু অনেকে জয়েন করেছেন। শামসুর রহমান ওই যেটা সমাবেশ হচ্ছিল, মানে সভা হচ্ছিল, সিদ্ধান্ত বাকশালে জয়েন করবে কিনা, তখন তিনি বলেছিলেন যে, তিনি পকেটে হাত দিয়ে বলেছিলেন, আমাদের পকেটে আর কিছুই নাই, আমরা সাংবাদিক, আমরা লেখক, আমাদের পকেটে কি থাকে? আমাদের কিছুই নাই, কিন্তু একটা জিনিস আমাদের তো আছে, যেটা আমাদের রক্ষা করতে হবে, সেটা হলো আত্মমর্যাদা। সেটা তো রক্ষা করতে হবে, সেটা তো আমি সমর্পণ করতে পারি না, সুতরাং আমি বাকশালে যোগ দিব না। তো এরকম কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4-5 জন শিক্ষক জয়েন করেননি, আর বাকি সবাই যোগ দিয়েছিলেন, এবং লেখক শিল্পীদের মধ্যেও বড় অংশ যোগ দিয়েছিলেন। তো এরকম। তারপর এরশাদের সময় আমরা দেখি, এরশাদের সময় হুসাইন মোহাম্মদ এরশাদ তো ক্ষমতায় আসার পরে তার কবি পরিচয় জানা গেল। ক্ষমতায় আসার আগে কোনোদিন কবি পরিচয় জানা যায়নি। ক্ষমতায় আসার পরে দেখা গেল তার কবিতা প্রকাশিত হচ্ছে দৈনিক পত্রিকার ফার্স্ট পেজে, যেখানে নিউজ থাকে সেখানে এরশাদের কবিতা। তো ওইটা নিয়ে আবার এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করায়, এটা নিয়ে আবার একটা জটিলতা, ওই সাংবাদিকের প্রায় চাকরি যায় অবস্থা। তো জিজ্ঞেস করেছিলেন যে, যেখানে এটা কি আপনার নির্দেশে এটা ছাপা হচ্ছে
কবিতা যে প্রথম পৃষ্ঠায় ছাপা হয় সেখানে তো সংবাদ থাকার কথা, ওইখানে যে আপনার কবিতা ছাপা এটাকে আপনি নির্দেশ দিয়েছেন? তো এরকম প্রশ্ন জিজ্ঞেস করায় ওই সাংবাদিকের পরে ঝামেলা হয়েছিল কিছু। কিন্তু ওই যে কবিতা ছাপা হচ্ছে এবং তারপরে আমরা তখন শুনতাম যে আমাদের প্রতিষ্ঠিত কবিরা তার কবিতা একটু ঠিকঠাক করে দেন টেন এরকম। তো সেই কবিতা বই প্রকাশে সেই কবি তার আস্ফালন সামরিক শাসন এবং কবি। সামরিক শাসক হিসেবে 82 সালের 24শে মার্চ তিনি করলেন, মানে সামরিক শাসন। আমার মনে আছে তখন আমি মাত্র তার 1 মাস আগে আমি শিক্ষক হিসেবে যোগদান করেছি। 1 মাস পরে আমরা ক্লাস নিয়ে প্রান্তিকে বসে আছি, তখন শুনলাম যে এরকম সামরিক শাসন। তার 1 বছর পরে, আমি যেদিন যোগদান করি তার 1 বছর পরে 16ই ফেব্রুয়ারি, এই তারিখটা আমার মনে আছে এই কারণে যে 16ই ফেব্রুয়ারি আমি বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারলাম না, কারণ আর্মি আমাকে বললো যে আপনি ঢুকতে পারবেন না। আমি শিক্ষক হইলেও এখন ঢোকা যাবে না। পুরা ক্যাম্পাসটা আর্মির কন্ট্রোলে, এবং এই 2 নম্বর হলের যে মাঠটা, এই মাঠটা যেটা কেন্দ্রীয় মাঠ এখন, সেই মাঠের মধ্যে অনেক ছাত্র বসা, এই রৌদ্রের মধ্যে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, তাদের উপরে টর্চার হচ্ছে ইত্যাদি। সেভাবে 16ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি এরকম সময়। ওই সময় আমাদের বেশ কিছু হলগুলো খালি করে দেওয়া হলো। মেয়েদের হল থেকে কিছু গালিগালাজ হয়েছিল সেই সময়, আর ছেলেদের হল থেকে ছেলেদের উপরেই প্রধান তাদের আক্রমণটা ছিল। তো ওই সময়টায় কবিতা লেখার জন্য আমাদের একজন শিক্ষক এবং আমাদের কবি, আমাদের বন্ধু, সিনিয়র বন্ধু মোহাম্মদ রফিক, তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল কবিতা লেখার জন্য। সেই কবিতার নাম ছিল খোলা কবিতা, সব শালা কবি হতে চায়। এটা ছিল প্রথম লাইন। সব শালা কবি হতে চায়, এটা প্রথম লাইন দিয়ে শুরু, এবং তার বেশ দীর্ঘ কবিতা, খোলা কবিতা। এই কবিতা তো এরশাদের পক্ষে হজম করা কঠিন, কারণ এরশাদ তো তখন কবি হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং তিনি প্রতিষ্ঠিত, এবং তারপরে তিনি ক্ষমতা যাওয়ার পরে কিন্তু আর কবিতা দেখা যায়নি। এটা একটা অদ্ভুত। হ্যাঁ, লিখছে। তো এই সময় ওই মোহাম্মদ রফিককে ডেকে নেওয়া হলো, তাকে নানা রকম জিজ্ঞাসাবাদ ইত্যাদি। মানে কবিতা লেখার জন্য জেলে যাওয়া, এইটার যে ধারাবাহিকতাটা, এটা আমরা ওই যে এরশাদ আমলেও পেলাম। এবং এরশাদ আমলে এরশাদ সাহেব তখন তিনি একটা, সেটার নাম হচ্ছে মনে হয় কবি কণ্ঠ বা এরকম একটা নাম হবে, হ্যাঁ, একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের মধ্যে আল মাহমুদও ছিলেন, এবং সেখানে আরও ব্যুরোক্র্যাট কবি যারা তারা ছিলেন, এবং তাদের নিয়ে সেখানে একটা বাসায় কবিতা পাঠের আসর হইতো। সেখানে এরশাদ কবিতা পড়তেন। এটা নিশ্চিত যে এরশাদ যখন কবিতা পড়তেন তখন সবাই সাধু সাধু কিংবা এরকম আওয়াজ করতেন আর কি, যে দারুণ হয়েছে। আমরা যেমন মাহফুজুর রহমান গান গাইলে, মাহফুজুর রহমান যেমন গান মাহফুজুর রহমানের গান তো আপনাদের সবারই দেখা আছে, এবং মাহফুজুর রহমান এই গান গাওয়ার শক্তিটা পাচ্ছেন কোথায়, কিংবা তার এই যে শক্তিটা পাচ্ছেন, এটা তো তার যারা ভক্তকুল তারা তো সারাক্ষণ বলছে যে আপনার গান একটা দারুণ গান হচ্ছে, আপনার গানের সুর, আপনার গানের কথা, এটা একটা অসম্ভব সুন্দর গান হচ্ছে। এটা শুনতেই তো মাহফুজুর রহমানের শক্তিটা আসে। এরশাদেরও সেরকম শক্তি আসতো যখন শুনতেন যে তার কবিতা একটা অসাধারণ কবিতা হচ্ছে। তো সেই এরশাদ কবি কণ্ঠ নামে এরকম একটা সংগঠন করলেন, এবং পরে একটা পর্যায়ে এশীয় কবিতা উৎসব করলেন একটা। এগুলি সবই কিন্তু মানে স্বৈর শাসনকালটাকে একটু, এটাকে বলে সুগার কোটেড ট্যাবলেট থাকে না অনেক, যে উপরে একটা চিনি মাখানো থাকে যাতে খাওয়ার সময় তিতা না লাগে। তো সামরিক শাসকদের এগুলি কিছু কিছু কৌশল থাকে, সামরিক শাসক বা স্বৈর শাসকদের, তারা যে কাজগুলো করে, তিতা কাজ করে, সেটাকে ঢাকার জন্য কিছু চিনি মাখানো কাজ থাকে। এরশাদ সাহেবের এটা ছিল খুবই অসম্ভব ক্ষমতাবান, এরশাদের এরকম চিনি মাখানোর ক্ষেত্রে। একটা হলো কবিতা, আরেকটা হলো খুবই মিষ্টি মিষ্টি কথা, আরেকটা হচ্ছে ধর্ম। এই যে নামাজ পড়তে আসছি, কালকে রাত্রে স্বপ্ন দেখলাম নামাজ পড়তে আসছি, কিন্তু 1 মাস ধরে সেখানে সিকিউরিটি ব্যবস্থা হচ্ছে, কিংবা পীর সাহেবদের ব্যবহার করা, এগুলো সবই এরশাদের সময় হইতো। তো কবি কণ্ঠ, এবং দেখা গেল যে পীর সাহেবদের তিনি ব্যবহার করতেন, সেই পীর সাহেবের উত্থান তার কবিতার মতোই। তিনি যখন থেকে ওই কবিকে গ্রহণ করেছেন তখন তার উত্থান হয়েছে, উনিও চলে গেলেন, সেই পীর সাহেবের ক্ষমতাও চলে গেল। আটরশির পীর সাহেব ওই সময় সাংঘাতিক ক্ষমতাবান, সাংঘাতিক তার প্রভাব। সবাই যে আর পীর সাহেবকে দেন দরবার করে, যে প্রমোশন, ব্যবসা কিংবা কন্ট্রাক্ট পাওয়া, এই সমস্ত। যেই এরশাদ গেল তারপরে আর তার কোনো খবর নাই, তার সেই প্রভাব, সেই আধিপত্য আর নাই। তো এইরকম কবিকণ্ঠ, তারপরে এশীয় কবিতা উৎসব হলো একটা, সেখানে বিভিন্ন দেশের কবিদের নিয়ে আসা হলো, তাদেরকে। এর বিপরীতে আরেকটা, ওই সময় জাতীয় কবিতা পরিষদ হয়,
বাংলাদেশে। এটার প্রতিবাদেই জাতীয় কবিতা পরিষদ হয়। সেই জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক, প্রথম সাধারণ সম্পাদক মনে হয় মোহাম্মদ রফিক ছিলেন, প্রথম শামসুর রহমান সভাপতি ছিলেন, আর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ রফিক। তো ওই জাতীয় কবিতা পরিষদ এখনকার যে হাল তার থেকে অনেক শক্তিশালী হাল ছিল তখন, এবং তখন আসলে একটা, এবং সেইটারই একটা কবিতা পরিষদের একটা কবিতার উৎসবে কবিতা পাঠ হচ্ছে, পয়লা ফেব্রুয়ারি 2রা ফেব্রুয়ারি হয়তো 2রা ফেব্রুয়ারি কবিতা পাঠ হচ্ছে। সেই আসরে উপস্থিত ছিলেন শিল্পী কামরুল হাসান। সেই কামরুল হাসান ইয়েতে বসে খুবই ক্যাজুয়ালি তিনি আঁকছেন, তিনি একটা কাজ করছেন আর কি, সবাই কবিতা পড়ছে, তিনিও কাজ করছেন, ছবি আঁকছেন। সেই ছবি আঁকাটা হচ্ছে বিশ্ব বেহায়া নিয়ে, মানে দেশ আজ এক বিশ্ব বেহায়ার খপ্পরে, এইটা হলো তার ছবির বিষয়। ছবি আঁকা শেষ এবং তিনি মারা গেলেন। সাথে সাথে এমন সাডেন হার্ট অ্যাটাক হইল যে ছবি আঁকা, এরকম নাটকীয় মৃত্যু বেশ আকর্ষণীয় আসলে, যে বেশ ঈর্ষণীয় বলা যায় যে এরকম একটা মৃত্যু, যে ওনার কাজটাও শেষ হলো এবং তারপরে কাজ শেষ হওয়ার পরে ওইটা পোস্টার হয়ে গেল, ওই ছবিটাই পোস্টারে পরিণত হলো। এবং সেই পোস্টার পুলিশ বিভিন্ন জায়গায়, তখন তো সাইক্লোস্টাইল মেশিন না, তখন প্রিন্টিং মেশিন, সেই প্রিন্টিং মেশিন সব প্রেসে হামলা করে। খোলা কবিতাও কিন্তু খুব গোপনে ছাপা হয়েছিল, এবং আমরা সেই সময় গোপনে ছাপা হলো, আমরা বিতরণ করছি এরকম। তো এই কামরুল হাসানের এই পেন্টিংটাও দেখা গেল যে ছাপা, এটা পরে পোস্টার হইলো, এবং তারপর পুলিশ বারবার জব্দ করে, বারবার আবার প্রোডাকশন হয়, কারণ তখন তো 88 সাল, খুবই শক্তিশালী অবস্থা, আন্দোলনের অবস্থা। তো ওই সময়ে আরও কিছু লেখক শিল্পীদের সংগঠন, যেমন সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রাম থিয়েটার ফেডারেশন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তখন খুব শক্তিশালী ভূমিকা ছিল। পরবর্তীকালে গত সরকারের সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রাম থিয়েটার ফেডারেশনের যে ভূমিকা, সেটা আমাদেরকে খুবই দুঃখিত, কিংবা আমরা খুবই বোধ করেছি যে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে শেষ হয়ে গেল। আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম একবার, বেশ কয়েক বছর আগে, যে একদা আমাদের দেশে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং গ্রাম থিয়েটার ফেডারেশন এরকম প্রতিষ্ঠান ছিল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। এটা তো আমি কোনো সরাসরি যে গালিগালাজ করছি তা তো না, এটা আমার একটা অনুভূতি। কিন্তু তারপরে যে আক্রমণটার মধ্যে পড়লাম, যে কি জানেন আপনি, কি বুঝেন, এরকম আমি তো বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে আক্রমণের মধ্যে পড়তে হয়। ওইটা ছিল ওই সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং গ্রাম থিয়েটার ফেডারেশন নিয়ে, কারণ গ্রাম থিয়েটার ফেডারেশনের সাথে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাথে আমারও সম্পর্ক ছিল। জাহাঙ্গীরনগরের সম্মিলিত সাংস্কৃতিক জোট আলাদাভাবেই গঠিত হয়েছিল, শাখা না, এটা সম্মিলিত সাংস্কৃতিক, জাহাঙ্গীরনগরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং সেই সময় অনেক সাংস্কৃতিক সংগঠন 80 দশকে এরশাদ বিরোধী আন্দোলন, এমনকি আমাদের শিক্ষক সমিতি সেই সময় খুব শক্তিশালী ভূমিকা পালন করেছিল। শিক্ষক সমিতি এইখান থেকে ঢাকা শহরে মিছিল নিয়ে গেছে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে, শিক্ষক সমিতির মিছিল হয়েছে সেই সময়। ওই সময় যারা শিক্ষক ছিলেন, প্রীতিলাল কি সেই সময় শিক্ষক, ওই সময় যারা শিক্ষক ছিলেন বা শিক্ষার্থী ছিলেন সেই সময় মনে পড়বে। তো শিক্ষক সমিতি এবং লেখক শিক্ষক এদের যে ভূমিকা, ওই ভূমিকাটা আমার মনে হয় সবচাইতে বাংলাদেশের ইতিহাসে খুবই উজ্জ্বল একটা সময় ছিল 80 দশক, যখন এই স্বৈরাচারের বিরুদ্ধে ব্যাপক একটা ভূমিকা তারা নিয়েছিলেন। খুবই অল্প সংখ্যক ব্যক্তি বাদে বাকি অনেকেই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, বুদ্ধিজীবী, তারা খুবই তাদের যে দায়িত্ব লেখক শিল্পী হিসেবে সৃজনশীলতা, ছবি আঁকার মাধ্যমে, কবিতায়, গল্পে, উপন্যাসে, এই সমস্ত মধ্যে দিয়ে বিভিন্নভাবে আসছে। নাটকে একটা বড় জায়গা ছিল সেই সময়, এবং গ্রাম থিয়েটার ফেডারেশন সেটার মধ্যে। তারপরে গ্রাম নাটক, সেলিম আল দীনের যে গ্রাম থিয়েটার যেটা ছিল, সেই গ্রাম থিয়েটার সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই সময়। তো এই পর্বটা পরবর্তীকালে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আমাদের লেখক শিল্পীদের ভূমিকা পরবর্তীকালে যে দলীয়করণ বিভিন্নভাবে হইল, এবং দেখা গেল যে একটা বড় ধরনের, গত দশকে তো একটা বড় ধরনের ধস নামলো লেখক শিল্পীদের ভূমিকায়। তাদের যে নিজেদের কোনো সৃজনশীল কিংবা মননশীল কিংবা চিন্তাশীল কিংবা বিশ্লেষণী ভূমিকা আছে একটা সমাজের মধ্যে, যে যত ধরনের নিপীড়ন হয়, অন্যায় হয় তার বিরুদ্ধে, সেটাই যেন ভুলে গেলেন সবাই, এরকম একটা অবস্থা। একটা বড় ধরনের ধস ছিল গত এক দশকে, এটা একটা বড় সমস্যা। এবং সেই সমস্যা ছিল বলেই আমি সেদিন নাটক অভিনেতাদের একটা সংগঠনে গিয়েছিলাম, এবং সেখানে তারা আলোচনা করছিলেন যে শিল্পকলা একাডেমি এবং অন্যান্য যে সমস্ত লেখক শিল্পীদের যে সমস্ত সংগঠন আছে, তারা নানা রকম
চাপের মধ্যে আছে। তারপরে এখন যেমন বিভিন্ন জায়গায় হামলা টামলা এই সমস্ত সেগুলো নিয়ে একটা সমস্যা আছে, আতঙ্ক একটা তৈরি হয়েছে বিভিন্ন রকম। তো সেখানে আমি বলছিলাম যে লেখক শিল্পীদের এই যে গত দশকে এই যে ধস নামলো এবং তাদের যে স্বাধীন মেরুদণ্ড নিয়ে ভূমিকা পালনের ক্ষেত্রে যে বড় ধরনের অবহেলা কিংবা ব্যর্থতা, সেটার কারণে আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। যদি ওই শক্তিশালী অবস্থানটা থাকতো তাহলে আজকেও যে ধরনের নিরাপত্তাহীনতা কিংবা একটা বড় ধরনের বিভ্রান্তি কিংবা বড় ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বৈষম্যবাদী মতাদর্শ যারা ধারণ করে, যারা লাইব্রেরিতে আক্রমণ করছে, বইয়ের উপর আক্রমণ করছে, এটা তো একটা অসম্ভব ব্যাপার। যেমন জাফর ইকবালের লেখালেখি আমরা জানি খুবই পপুলার, এবং সেই জাফর ইকবালের সাথে ধরেন আমার মতেরও ভিন্নতা আছে, কিন্তু তার লেখা খুব শক্তিশালী, অনেক পপুলার লেখক। কিন্তু তার ভূমিকা যে ভূমিকা তিনি পালন করতে পারতেন বিজ্ঞানী হিসেবে, লেখক হিসেবে, সেটা তিনি পালন করেন নাই ঠিকই। কিন্তু যখন দেখলাম যে একটা গ্রুপ তারা বলছে জাফর ইকবালের বই পড়ানো কর্মসূচি নেবে, তখন আমি খুবই শক্তিশালীভাবে এটার প্রতিবাদ করার জন্য ব্যবস্থা করলাম যে বই পড়া নিয়ে কোনো কর্মসূচি, বই নিয়ে কোনো কর্মসূচি, একমাত্র কর্মসূচি হতে পারে বই পড়া। বই পড়ানো কোনো কর্মসূচি হতে পারে না, এটা যে বই হোক। বই পড়ানো কিংবা বইয়ের উপর আক্রমণ এটা কোনোভাবেই কর্মসূচি হতে পারে না। এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় বইয়ের উপর আক্রমণ হচ্ছে। কয়দিন আগে এটা খুবই চিন্তার বিষয়, উদ্বেগজনক এবং ক্রুদ্ধ হওয়ার মতো বিষয় যে একটা লাইব্রেরিতে ঢুকে রবীন্দ্রনাথ, নজরুল, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ তারা নাকি ধর্মের বিরুদ্ধে লিখেছেন, সুতরাং সেই বই লাইব্রেরিতে রাখা যাবে না। সেই জন্য সেখান থেকে বই লুট করে তারা নিয়ে গেছে। পরে বিভিন্ন জনের কর্মসূচিতে তারপরে তারা একজন আমলার কাছে দিয়েছে। কিন্তু এই ধরনের নির্বোধদের যে দাপট, মানে যাদের মাথায় এই জিনিসটা নাই, যে এতটুকু আত্মবিশ্বাসও নাই যে তুমি বই পড়ে তোমার বই পড়ার মধ্যে দিয়ে তুমি তো একটা জিনিস জানছো, তোমার যদি ওই বই ভুল মনে হয় তোমার আরেকটা বই লিখতে হবে। চিন্তা যদি ভুল মনে হয় তোমার পাল্টা চিন্তা তৈরি করতে হবে। কোনো লেখা যদি ভুল মনে হয় তোমার পাল্টা লেখা দিতে হবে। কোনো কবিতা, নাটক যদি তোমার কাছে মনে হয় যে সমস্যাজনক, তোমার কবিতা, নাটকের মধ্যে দিয়েই তার জবাব দিতে হবে। কবিতা, নাটক, বই, সাহিত্য, সেটার জবাব তো কখনো তার উপরে হামলা করা, আগুন দেওয়া, এগুলি তো কোনো স্বাভাবিক সুস্থ মানুষের কাজ হতে পারে না। তো সেই ধরনের পদ্ধতি, এই ধরনের হুমকি, হামলা, এগুলি ইতিহাসে বিভিন্ন সময় হয়েছে। আমরা একেবারে 2000 বছর আগেও দেখি এই বই পুরানোর মধ্যে দিয়ে চিন্তাকে বন্ধ করা, সৃজনশীলতাকে আক্রমণ করা, এবং সৃজনশীল কাজের মধ্যে আমরা এই যে গত গণ অভ্যুত্থানের কথা বলে শেষ করি, যে গত গণ অভ্যুত্থান যেটা হলো তার মধ্যে গণ অভ্যুত্থানটার মধ্যে দিয়ে যে পরিণতি আসলো সেটার জন্য অনেকেই কৃতিত্ব নিচ্ছেন বা অনেকে বলছেন অনেককে। কিন্তু এটা প্রধান কৃতিত্ব যদি কাউকে দিতে হয়, যে সরকার পতনের, স্বৈরাচারী সরকারের পতন, সেটা প্রধান কৃতিত্ব যদি কাউকে দিতে হয় শেখ হাসিনাকেই দিতে হবে। এটা অন্য কাউকে এই কৃতিত্ব দেওয়া যাবে না, কারণ শেখ হাসিনা এই পরিস্থিতিটা তৈরি করেছেন এবং একের পর এক নির্বিচার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সমগ্র সমাজকে যেভাবে তিনি ক্ষিপ্ত করেছিলেন, এটার পূর্ব দৃষ্টান্ত পাওয়া খুব কঠিন। সকল পর্যায়ের মানুষ, একজন ছাত্র বা ছাত্রী যে জীবনে কোনো দিন বের হয় নাই, কোনো মিছিলে কখনো যায়নি, কোনো রাজনীতির ধারে কাছে যাবে না, আই হেট পলিটিক্স, এইটা যাদের মূল কথা ছিল, তারাও রাস্তায় দাঁড়িয়ে, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক ছাত্রের কথা শুনছিলাম, তো বলছে যে আমি কোনো দিন এরকম যাইনি এবং কোনো দিন ভাবিনি যে যাব। তারপরে সেদিন যখন অনেক গুলিগালাজ হচ্ছে, আমার বন্ধুরা গেছে, আমি তারপরে একটু দূর থেকে দেখছিলাম। কিন্তু যখন দেখলাম যে আমার চোখের সামনে একের পর এক গুলি হচ্ছে এবং মারা যাচ্ছে, তখন আমার মনে হলো যে আমি এখান থেকে যদি চলে যাই তাহলে আমি নিজেকে কী জবাব দেব। এইরকমভাবে বিভিন্ন অংশের মানুষ তার মধ্যে যুক্ত হয়েছিল। যুক্ত হওয়ার মধ্যে পাশাপাশি যেটা ছিল, খুবই সৃজনশীল একটা ব্যাপার ছিল, একটা মাত্রা ছিল, সেটা হচ্ছে গ্রাফিতি। গত গণ অভ্যুত্থানের তো কোনো ঘোষণা ছিল না, কোনো ঘোষণা নাই যে এটা পরে কী হবে। 69-এর গণ অভ্যুত্থানে ঘোষণা ছিল, তারপরে 90-এর গণ অভ্যুত্থানে ঘোষণা ছিল, কিন্তু এই গণ অভ্যুত্থানে কোনো ঘোষণা নেই, এটা দিক নির্দেশনা নেই, ভবিষ্যৎ কী হবে এটা সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে, যেটার অবস্থাটা আমরা এখন দেখতে পাচ্ছি। কিন্তু আমরা গ্রাফিতিগুলি যদি দেখি, সেটা একটা ঘোষণা হিসেবে দেখতে পাই। গ্রাফিতির মধ্যে এই যে সৃজনশীল কাজগুলো, সেখানে ধর্মীয়, লিঙ্গীয় কিংবা জাতিগত বৈষম্যের বিরুদ্ধে কথা আছে, শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে কথা আছে, অনেক সৃজনশীল কাজ। এই সৃজনশীল কাজের মধ্যে দিয়ে যে গণ অভ্যুত্থান হইল, সেই গণ অভ্যুত্থানের পরে সৃজনশীলতার প্রতি যাদের ঘৃণা বিদ্বেষ,
তাদের দাপটটা কোনোভাবে মেলানো যায় না। সৃজনশীলতার মধ্যে একটা গণঅভ্যুত্থান হইলো, তারপরে দেখা গেল যে একটা গোষ্ঠী তারা যত সৃজনশীল কাজ আছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সৃজনশীল বিভিন্ন ধরনের মুরাল, ছবি, ভাস্কর্য এগুলি ভাঙচুর করছে। এটা তো দুটো কোনোভাবেই সঙ্গতিপূর্ণ না, এটা কোনোভাবে হইতে পারে না। সৃজনশীল কাজের উপরে আক্রমণ, বইয়ের উপরে আক্রমণ, চিন্তাশীলতার উপরে আক্রমণ, এইটা বিভিন্ন সময় ইতিহাসে হয়েছে এবং তারা কখনোই জিততে পারে নাই। এবং জিততে পারেনি এই কারণে যে মানুষ শেষ পর্যন্ত সে সৃজনশীলতার দ্বারাই পরিচালিত হয় এবং তার মধ্যে কোনো না কোনোভাবে সেটা থাকে এবং সেটার সাথেই সে যোগসূত্রটা তৈরি হয়। যোগসূত্রটা ওইভাবেই তৈরি হয় যে তার রাজনৈতিক ভাবনা, তার অর্থনৈতিক ভাবনা এবং তার যে চিন্তার ভাবনা সেটাই যুক্ত হয় এবং সেইটাই সাহিত্যের মাধ্যমে আমরা প্রকাশিত হইতে দেখি। তো এই কারণেই আমাদের আশা ভরসা যে এই শক্তিতে, সাহিত্য এই শক্তিটা ধারণ করতে পারলে সেই জনগোষ্ঠীকে কেউ যে কোনো দিকে কিংবা তাদেরকে পরাজিত করার কোনো রকম মতলব থাকলেও সেটা কখনোই সফল হবে না। তো সেই প্রত্যাশা রাখি এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করি। ধন্যবাদ।